আসসালামু আলাইকুম। আমি দিলকুল ইসলাম ইপু পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটিতে। তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি টার্গেটে প্লাস ওয়ান শট সিরিজের প্রথম ক্লাসে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব এসএসসি পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় গতি নিয়ে। তো আমরা এই প্রত্যেকটা চ্যাপ্টার একটা ক্লাসে পড়বো। আমাদের এই ক্লাসগুলো হবে এমন যে একটা ক্লাসেই তুমি কিছুটা বেসিক আলোচনা পাবা এবং সবচেয়ে বেশি যে কাজটা পারবো সেটা হচ্ছে সৃজনশীল পড়াবো এবং এমনভাবে সৃজনশীলগুলোকে আমি ভাগ করে পড়াবো যাতে তোমার এই কয়েকটা টাইপ পড়লেই তোমার এসএসসি প্রিপারেশন কমপ্লিট হয়ে যায়। মানে এর বাইরে তোমার আর কিচ্ছু লাগবে না ইনশাল্লাহ। এইটুকু যদি তুমি কমপ্লিট করতে পারো তোমাকে আমি গ্যারেন্টি দিতে পারি তুমি ফিজিক্সে 90+ মার্ক পাবা। তো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। তো দেখো, আমাদের পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ে আমি যেভাবে টপিকগুলোকে ভাগ করছি তার মধ্যে আমাদের প্রথম টপিক হচ্ছে গতির সূত্রের প্রয়োগ। গতির সূত্রের যেগুলো আছে, আমাদের গতির আমরা জানি যে চারটা সূত্র আছে, সেই চারটা সূত্র কিভাবে প্রয়োগ হয়, ওই চারটা সূত্র থেকে কিভাবে সৃজনশীলগুলো আসে, সেটাই হচ্ছে আমরা প্রথম অংশে দেখব। তো আমি তোমাদেরকে একটু সূত্রগুলা মনে করিয়ে দিই। দেখো, আমাদের এই অধ্যায়ে আমরা যেই চলকগুলি নিয়ে কথা বলি সেগুলো হচ্ছে এস, ইউ, ভি, এ এবং টি। এখানে কোনটার পরিচয় কি? এস হচ্ছে সরণ, ইউ হচ্ছে আদিবেগ, ভি হচ্ছে শেষ বেগ, এ হচ্ছে ত্বরণ, টি হচ্ছে টাইম। এইগুলাকে নিয়ে আমাদের টোটাল গতির মেইন সূত্র আছে চারটা। কয়টা সূত্র ভাইয়া? মেইন সূত্র আছে চারটা। এই চারটা থেকে প্রথম যে দুইটা সূত্র সেটা হচ্ছে বেগ রিলেটেড। প্রথম দুইটা কি রিলেটেড? বেগ রিলেটেড। পরে দুইটা আছে সরণ রিলেটেড। কি রিলেটেড? সরণ রিলেটেড। এখন আমাদের সবচেয়ে বেশি সমস্যা হয় হচ্ছে কখন কোন সূত্রটা ইউজ করব সেটা বুঝতে পারি না। তার জন্য ভাইয়া আমি তোমাদেরকে একটা টেকনিক দিচ্ছি, সেই টেকনিকটা যদি ফলো করো তোমাদের এই সূত্র ইউজ কখন কোনটা হবে সেটা ভুল হবে না। তো দেখো, বেগ রিলেটেড আমার যে দুইটা সূত্র আছে, একটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, আরেকটা হচ্ছে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2a/s। এখন কথা হচ্ছে ভাইয়া কখন কোনটা ইউজ করব এটা লিখে রাখো যে সময়ের পর বেগ, সময়ের পর বেগ, সময়ের পর যে বেগ সেটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। আর সরণের পর বেগ, সরণ মানে পথ অতিক্রম করার পর যে বেগ সেটা হচ্ছে সরণের পর যে বেগ সেটা হচ্ছে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2a/s। আর সরণের ক্ষেত্রে দুইটা সূত্র আছে, একটা হচ্ছে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, আরেকটা হচ্ছে এস ইজ ইকুয়াল টু ভিটি। নিশ্চিতভাবে আমাদের সবার এই সূত্রগুলো মুখস্থ আছে কিন্তু ইউজ করতে শুধু সমস্যা হয়। তো আমার এই টেকনিক যদি তুমি ফলো করো যে সময়ের পর বেগ ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, সরণের পর ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s, কারণ সরণকে এস দ্বারা প্রকাশ করে, দেখো এখানে এস আছে, আর সময়কে টি দ্বারা প্রকাশ করে, দেখো এখানে টি আছে। তাহলে সময়ের পর বেগ যেটাতে টি আছে ওটা ইউজ করবো, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। সরণের পর যেটাতে এস আছে ওটা ইউজ করবো। আচ্ছা, এখন দেখো আমাদের সরণের সূত্র দুইটা, একটা হচ্ছে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ টি স্কয়ার, একটা হচ্ছে এস ইজ ইকুয়াল টু বিটি। কখন কোনটা ইউজ করবো, কখন কোনটা ইউজ করবো? এটা ইউজ করবা যখন ত্বরণ কথাটা উল্লেখ থাকবে। যখন কি কথা উল্লেখ থাকবে? ত্বরণ বা মন্দন, ত্বরণ বা মন্দন, অথবা বলতে পারে সমত্বরণ সমমন্দন। এই কথাগুলো যখন উল্লেখ থাকবে তখন এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ টি স্কয়ার ইউজ করবা। আর যখন সমবেগ বলে দিবে, যখন তোমাকে বলে দিবে যে সমবেগ, সমবেগ তখন ইউজ করবা এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস সমবেগের ক্ষেত্রে এস ইজ ইকুয়াল টু ভিটি। আশা করি এটা তোমাকে বুঝাইতে পারছি। এখন আসো এগুলাকে আমি একটু অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাই। দেখো, আমাদের প্রথম যে সিকিউটা আছে এটার মধ্যেই তুমি সবগুলো সূত্রের অ্যাপ্লাই পেয়ে যাবা। মানে আমি সৃজনশীলগুলোকে এমন ভাবে সাজাইছি যেন একটা সৃজনশীল পড়লেই তোমার পুরো চ্যাপ্টারের যে অংশগুলো আছে, সূত্রগুলো আছে, সেগুলো যেন কভার হয়ে যায়। তো প্রথমটা দেখো কি বলছে, একটি গাড়ি 6 সেকেন্ড সময় পর্যন্ত 2 ms = 2 সমত্বরণে চলার পর 1 মিনিট সমবেগে চলে। এখন বলছে সমত্বরণে অতিক্রান্ত দূরত্ব। প্রথম কথায় আমার সূত্র কোনটা হবে? দেখো, সমত্বরণ বলছে, এই যে ত্বরণ কথাটা থাকলেই আমার অতিক্রান্ত দূরত্বের সূত্র কি হবে? s = ut প্লাস হাফ এটি স্কয়ার, s = ut প্লাস হাফ এটি স্কয়ার। এখন তাহলে আমার কি কি জানা লাগবে? দেখো, দূরত্ব বের করতে বলছে, তাহলে এস বের করতে বলছে, তাহলে আমার জানা লাগবে কি? ইউ এর মান জানা লাগবে, ইউ এর মান জানা লাগবে, টি এর মান জানা লাগবে, এ এর মান জানা লাগবে, ঠিক না? এখানে তো টি তো একবার লিখছি। আচ্ছা, তাহলে দেখো আদিবেগ কত, যদি বলে দেওয়া থাকে স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে তাহলে আদিবেগ 0, অথবা যদি আদিবেগ উল্লেখ করা না থাকে, দেখো এই প্রশ্নটাতে আদিবেগ কোথাও উল্লেখ করা নাই, তার মানে হচ্ছে আদিবেগ 0। আদিবেগ কত? 0, 0
ms ইনভার্স 1। আর দেখো টাইম কত, সমতরণে চলার টাইম কত, সমতরণে চলছে কত সেকেন্ড, 6 সেকেন্ড সময় পর্যন্ত সমতরণে চলে, তাহলে টি হচ্ছে 6 সেকেন্ড। ঠিক আছে, ত্বরণ কত, যে 2 ms ইনভার্স 2 সমতরণ, 2 ms ইনভার্স 2 সমতরণ, তাহলে ত্বরণ হচ্ছে 2 ms ইনভার্স 2, 2 ms ইনভার্স 2। তাহলে মানগুলো বসায় দেই, ইউ এর মান হচ্ছে 0 ইনটু টি এর মান হচ্ছে 6 প্লাস হাফ ইনটু এ এর মান হচ্ছে 2 ইনটু টি এর মান হচ্ছে 6, এর উপরে আবার একটা স্কয়ার। তাহলে দেখো জিরোর সাথে যে কোনো কিছু গুণ করলে এটা হয়ে যায় 0, তাহলে এটা হবে 0 প্লাস 2 আর 2 কেটে দিলে 6 স্কয়ার থেকে 6 স্কয়ার হচ্ছে 34, তাহলে এটা হচ্ছে 36 মিটার। আই হোপ তোমাকে এটা বুঝাইতে পারছি। তাহলে দেখো এখানে দুইটা কাজ ছিল, একটা হচ্ছে সমতরণ কথা উল্লেখ ছিল, একটা সমবেগ। বলো তো সমবেগের সূত্র কোনটা হবে, সমবেগে হবে s ইজ ইকুয়াল টু ভিটি, সমবেগে হবে কোনটা, s ইজ ইকুয়াল টু ভিটি। তাহলে আমরা চাইলে সমবেগের দূরত্বটা, মানে এটা কিন্তু এখানে আনসার শেষ, অ্যান্সার কিন্তু এটা এখানেই শেষ। আমি চাইলে সমবেগের দূরত্বটা বের করে নিতে পারি, এটা মনে পরের প্রশ্নটাই আছে, তার পরের প্রশ্নটাতে দিতে পারি। তো গাড়িটি মোট কত দূরত্ব অতিক্রম করে, তাহলে দেখো গাড়িটি দুই ভাবে গেছে, একটা হচ্ছে সমতরণে, ঠিক আছে, কোথায়, প্রথমে গেছে সমতরণে, সমতরণে, সমতরণের ক্ষেত্রে আমরা এস পাইলাম যে 36 মিটার, আগের অঙ্কে পাইছি না 36 মিটার। এখন বাকি পথটা গেছে এই 2 মিনিট চলার পর, সরি 2 ms ইনভার্স 6 সেকেন্ড চলার পর 1 মিনিট সমবেগে চলছে। তার মানে আমি একটু তোমাকে প্রবাহটা দেখাই, যে একটা গাড়ি মনে করো এখান থেকে যাত্রা শুরু করছে, ঠিক আছে, এখান থেকে 6 সেকেন্ড, কয় সেকেন্ড, 6 সেকেন্ড গেছে, 6 সেকেন্ডে মনে করো এইটুকু 36 মিটার পথ চলে গেছে, এখানে আসছে, আসার পর এইখান থেকে 1 মিনিট সমবেগে, কয় মিনিট, 1 মিনিট সমবেগে, সমবেগে, ঠিক আছে, এই পুরা পথটা বের করতে বলছে। তার মানে এই 36 এর সাথে এই 1 মিনিটের যে পথটা আসবে ওটাকে কি করবা, যোগ করে দিবা। তাহলে 1 মিনিটের পথটা কিভাবে গেছে, সমবেগে। এখন বলো তো সমবেগের সূত্র কি, s ইজ ইকুয়াল টু ভিটি, s ইজ ইকুয়াল টু কত, ভিটি। এখন আমার ভি কি জানা আছে, ভি কি জানা আছে, দেখো ভি কোনটা, এই যে এইখানে যাওয়ার পরে যেই বেগটা প্রাপ্ত হয়েছে, ঠিক না, এইখান থেকেই তো সমবেগে গেছে, তাহলে এইখান থেকে যেই বেগ আছে এইখানে যাওয়ার পর বেগ বের করবো। তাহলে দেখো এইখানে গেছে 6 সেকেন্ড পর, এখানে গেছে, তাহলে তুমি চাইলে 6 সেকেন্ড পরের বেগ বের করতে পারো, অর্থাৎ সময়ের পর বেগ। এই যে দেখো দুই ভাবে এটা বের করতে পারো, আমি তোমাকে দুই ভাবে এটা করাই দিই, দুই ভাবেই বের করতে পারো। দেখো আমি তো তোমাকে নিয়ম শিখাবো, তাহলে তোমাকে আমি সবগুলা নিয়মই দেখাবো, সবগুলা নিয়মই দেখাবো। তো 6 সেকেন্ড পর বেগ, 6 সেকেন্ড পর বেগ। বলো তো ভাইয়া সময়ের পর বেগ কোনটা ইউজ করবো, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে সময়ের পর বেগ মানে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। অথবা আমি চাইলে এই 36 মিটার পর পথের পর, তাহলে 36 মিটারের পর, 36 মিটার পথ অতিক্রমের পর বেগ কিভাবে বের করবো, পথ অতিক্রমের পরের বেগ হচ্ছে বি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2s, কারণ এখানে s আছে তাহলে s টা ইউজ করতে হবে, এখানে সময় t ইউজ করতে হবে। দুই ভাবে আমি বেগটা বের করতে পারি। তাহলে আসো বেগটা বের করে নিই। দেখো এইটা দিয়েও বের করতে পারি। আদি বেগ দেখো 0, আদি বেগ কত, 0, a এর ভ্যালু কত, a হচ্ছে 2 ms ইনভার্স 2, তাহলে 2 ইনটু t কত, 6 সেকেন্ড, 6 সেকেন্ড, তাহলে आंसर কত হলো 12 ms ইনভার্স 1, 12 ms ইনভার্স 1। এই যে দেখছো সময়ের পরে বেগ v ইজ ইকুয়াল টু u প্লাস a, আর অতিক্রান্ত পথের পর বেগ v স্কয়ার ইজ ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2s। এখন বেগ তো আর v স্কয়ার না, বেগ কি v, তাহলে ওই স্কয়ারটা ওই পাশে গেলে কি হয়ে যাবে, রুট u স্কয়ার প্লাস 2as। ইউ কত, ইউ হচ্ছে 0, 2 ইনটু a এর ভ্যালু হচ্ছে 2 আর s এর ভ্যালু হচ্ছে 36 মিটার, এই যে 36 মিটার যাওয়ার পর, ঠিক আছে। তাহলে দেখো এখানে কত হয়, এখানে রুট ওভার করলে 36 এর রুট করলে 6, 4 এর রুট করলে 2, তাহলে 6 দুগুণে 12, এই যে 12 ms ইনভার্স 12 ms ইনভার্স 1। দেখো দুই ক্ষেত্রে সেমই আসলে, তুমি দুইটার থেকে যে কোনো একটা ইউজ করতে পারো, এটাও ইউজ করতে পারো, পদ্ধতি একও ইউজ করতে পারো, পদ্ধতি দুইও ইউজ করতে পারো। তাহলে আমরা এখন ওই যে সরণটা বের করি, s ইজ ইকুয়াল টু ভিটি, ভি পাইলাম 12 ইনটু টি হচ্ছে 1 মিনিট, তাহলে ভি পাইলাম 12, টি হচ্ছে 1 মিনিট, 1 মিনিট সমান কত সেকেন্ড, 60 সেকেন্ড, তাহলে 12 ইনটু 60, 6 12 72, 720 মিটার। আর আগে কত মিটার ছিল, তাহলে এইটুকু পথ হচ্ছে 720 মিটার, 720 মিটার, আগে ছিল 36 মিটার, তাহলে মোট, তাহলে মোট এই যে মোট অতিক্রান্ত পথ না, মোট অতিক্রান্ত পথ, তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব সমান হচ্ছে 36 যোগ হচ্ছে 720, তাহলে आंसर কত হলো 756 মিটার। তাহলে आंसर কত, 756 মিটার।
এই হচ্ছে এই অঙ্কটা এখানে শেষ করলেও পারতাম, কিন্তু আমি দেখো এটাকে আরো বড় করছি, মানে তোমার বোর্ডে এইটুকুই শেষ শেষ করবে, মানে এইটুকু অঙ্কই আসবে, কিন্তু আমি তোমাকে এখানে আরো একটা অঙ্ক শেখানোর জন্য বলছি সম্পূর্ণ পথ 2 ms ইনভার্স 2 সমতরণে চললে কত সময় লাগবে। এটা আরেকটা প্রশ্ন, এটা কিন্তু আরেকটা প্রশ্ন যে সম্পূর্ণ পথ যদি মানে যে সম্পূর্ণ পথ মানে 756 মিটার, 756 মিটার পথ 2 ms ইনভার্স 2 সমতরণে চললে কত সময় লাগবে। সূত্র কোনটা ইউজ হবে দেখো, সমতরণ বলছে v is equal to u plus সরি s is equal to ut plus half it square, কোনটা ইউজ হবে এইটা আমি একটু একটা পেজ নিয়ে তোমাকে দেখাই। তাহলে দেখো কি বলছে প্রশ্নটা, 756 মিটার পথ 2 ms ইনভার্স 2 সমতরণে চললে কত সময় লাগবে, কত সময় লাগবে, টি এর ভ্যালুটা বের করতে বলছে। তাহলে যেহেতু ত্বরণ বলছে, ত্বরণের ক্ষেত্রে সূত্র একটাই, s is equal to ut plus half a t square, half a t square। এখান থেকে আমার টি এর ভ্যালুটা বের করতে হবে, তাহলে বাকিগুলো বসায় দেই। ইউ কত ছিল, s ছিল 756, ইউ ছিল 0 ইনটু টি, টি এর ভ্যালু আমরা বের করব হাফ ইনটু এ এর ভ্যালু ছিল 2 ইনটু টি এর ভ্যালু কত, টি এর ভ্যালুটা আমরা বের করব, টি এর ভ্যালুটা আমরা বের করব। আচ্ছা, বা দেখো 756 থাকলো, জিরোর সাথে কোনো কিছু গুণ করলে এটা কত হয়ে যায় 0 প্লাস 2 টু ক্যান্সেল আউট, তাহলে থাকলো টি স্কয়ার, থাকলো কত টি স্কয়ার, বা এখান থেকে আমি লিখতে পারি টি স্কয়ার ইজ ইকুয়াল টু 756। সুতরাং টি ইজ ইকুয়াল টু 756 কে রুট করতে হবে। তাহলে দেখি 756 কে রুট করলে কত হয়, তাহলে আমি দিব রুট ওভার অফ 756 27.49 মানে 27.5 সেকেন্ড। তাহলে সম্পূর্ণ সময়টা যেতে কত সময় লাগতেছে, 27.5 সেকেন্ড। দেখো ভাইয়া আমি কিন্তু তোমাদেরকে একটা সৃজনশীল বলাইছি, কিন্তু একটা সৃজনশীল দেখো আমরা সময়ের পর বেগের সূত্র ইউজ করছি, মানে 4টা সূত্র ইউজ করছি, সময়ের পর বেগ, সরণের পর বেগ, এরপরে সমতরণে অতিক্রান্ত দূরত্ব, সমবেগে অতিক্রান্ত দূরত্ব, 4টা সূত্রই কিন্তু আমরা একটা অঙ্কের মধ্যেই ইউজ করে ফেলেছি। আশা করি এটা তোমাদেরকে খুব সুন্দর করে বুঝাইতে পারছি। আসো আমরা একটা সৃজনশীল দিয়ে শেষ করবো না, আমরা আরো কিছু সৃজনশীল এই নিয়মে প্র্যাকটিস করব, ঠিক আছে। তাহলে দেখো এখানে আরো একটা প্রশ্ন রাখছি, কি প্রশ্ন, একটি ভাস সমতরণে 1 মিনিট চলার পর, দেখো তোমার মার্ক করতে হবে কোন ওয়ার্ডগুলা মার্ক করতে হবে, যে ওয়ার্ডগুলো দেখে তুমি বুঝবা যে কখন কোন সূত্র হবে। দেখো সমতরণ, এই কথাটা মার্ক করতে হবে। সমতরণ বললে আমাদের যদি অতিক্রান্ত দূরত্ব বের করতে হয়, তাহলে s is equal to ut plus half at square, সমতরণ s is equal to ut plus half at square, ঠিক আছে। আচ্ছা, 1 মিনিট চলার পর 30 সেকেন্ড চলার পর 30 ms ইনভার্স 1 বেগ প্রাপ্ত হয়, 30 ms ইনভার্স 1 বেগ প্রাপ্ত হয়। তাহলে দেখো তো এটা কি, 1 মিনিট চলার পর, এই যে সময়ের পর বেগ, কোন সূত্র ইউজ করব, v is equal to u plus at। পরে প্রশ্নে যাই, আগে যদি উদ্দীপকটা বুঝতে পারি যে কোন থেকে কোন সূত্রটা ইউজ করতে হবে, তাহলে তুমি এমনি প্রশ্ন সলভ করতে পারো। মানে মূল কথা হচ্ছে তোমার এই উদ্দীপকটা ধরতে হবে, যে কোন সূত্রটা অ্যাপ্লাই করলে আমার অঙ্কটা মিলবে সেটা বুঝতে হবে। আচ্ছা, এরপরে দেখো, এরপর বাসটি সুসমবেগ মানে সুসমবেগ মানে কি সমবেগ, তাহলে এখানে কোন সূত্র ইউজ হতে পারে, s is equal to vt। 250 মিটার পথ অতিক্রম করার পরে এরপর ড্রাইভার ব্যাক করলে সুষম মন্দনে 125 মিটার দূরত্ব গিয়ে থেমে যায়। দেখো এই যে সুষম মন্দন, কি বলছিলাম, মন্দন থাকলে সূত্র হবে s is equal to ut plus half a t square। আশা করি এই উদ্দীপকটা বিশ্লেষণের পর আর তোমার কোথাও সমস্যা নাই যে কখন কোন সূত্রটা ইউজ করতে হবে। এখন আসো আমরা এই প্রশ্নটা সলভ করি। প্রশ্নটা ইজি হবে, প্রথম 1 মিনিটে ত্বরণ কত, তাহলে দেখো প্রথম 1 মিনিটে কি ঘটনা করছে, যে 1 মিনিট চলার পর 30 ms ইনভার্স 1 বেগ লাভ করছে, কি লাভ করছে, বেগ লাভ করছে। তাহলে এই ক্ষেত্রে সময়ের পর বেগ v is equal to u plus at, এই সূত্রটা ইউজ করব। তাহলে লিখবা আমরা জানি v is equal to u plus at। সাইড নোট লেখো, এখানে আদি বেগ u is equal to, দেখো আদি বেগ উল্লেখ নাই, তার মানে কত 0 ms ইনভার্স 1। আচ্ছা, আদি বেগ লাগবে, u লাগবে, a লাগবে, ত্বরণ a is equal to কত, দেখো তো কত ত্বরণে চলছে, একটি সমতরণে 1 মিনিট চলার পর, সরি এখানে ত্বরণটা দেওয়া থাকতে হবে,
সমতরণে 1 মিনিট চলার পর। আচ্ছা, এখানে ত্বরণ দেওয়া থাকতে হবে। দেখো আমি তোমাকে বললাম যে 5 ms ইনভার্স টু সমতরণ, 5 ms ইনভার্স টু সমতরণে চলার পর 30 ms ইনভার্স 1 বেগ প্রাপ্ত হয়। তাহলে ত্বরণটাকে আমি 5 ইউজ করলাম। 5 টাইপিস্টে এটা একটু ভুল করে ফেলছে, এখানে 5 বা এখানে যে কোনো সংখ্যা থাকতে পারতো, আমি নিজের মতো করে দিলাম 5। আচ্ছা, সময় কত বলছে দেখো, 1 মিনিট। তাহলে সময় t ইজ ইকুয়াল টু 1 মিনিট মানে 60 সেকেন্ড। 1 মিনিট মানে কত, 60 সেকেন্ড। তাহলে দেখো ইউ হচ্ছে 0, এ হচ্ছে 5 দিছি, টি হচ্ছে 60, তাহলে কত হচ্ছে 300 ms ইনভার্স 1। বাপরে, অনেক বড় বেগ আসছে, কারণ আমি ত্বরণটা অনেক বড় দিয়ে দিছি। ঠিক আছে, আচ্ছা একটি বাস সমতরণে, তাহলে এটা গেল। ঠিক আছে, তাহলে দেখো সময়ের পর যখন বেগ বের করতে বলছে b ইজ ইকুয়াল টু u প্লাস, এটি দিয়ে আমরা খুব ইজিলি বের করতে পারবো। এখানে ত্বরণ যে কোনো কিছু দেওয়া থাকতে পারতো। আচ্ছা, পরের প্রশ্নটা দেখো, সুষম বেগ ও সুষম মন্দনে চলার সময় একই কিনা, সময়টা একই কিনা, দুইটার ক্ষেত্রে সময় বের করতে হবে। দেখো সুষম বেগের সূত্র ইউজ করবা s ইজ ইকুয়াল টু vt। ঠিক আছে, সুষম মন্দনের সূত্র ইউজ করবা s ইজ ইকুয়াল টু ut প্লাস হাফ a টি স্কয়ার। মানে সায়েন্সের স্টুডেন্টদের বিষয় কি, সূত্রটা যদি খালি অ্যাপ্লাই করতে পারে পরে অঙ্ক করতে পারে। মানে এটা একটা মিমস আছে বা একটা মজার করে মানুষ বলে যে আর্টসের স্টুডেন্টরা শুধু বলে যে তুই শালটা বল, যুদ্ধ আমি লাগাইতেছি। আর সায়েন্সের পোলাপাইনে বলে বন্ধু তুই শুধু সূত্রটা বল, অঙ্ক আমি করতেছি। ঠিক আছে, সূত্রটা যদি তুমি পারো তাহলে অঙ্ক এমনিই পারা যায়। তাহলে দেখো এখন দেখি যে একটি বাস সুষম ত্বরণে, এখানে ত্বরণের মানটা আমি দিয়ে দিলাম, যে ত্বরণের মান আমি 2 দিলাম, এখন একটু কমায় দিই, 2 ms ইনভার্স 2। সুষম ত্বরণে 1 মিনিট চলার পর 30 ms ইনভার্স 1 বেগ প্রাপ্ত হয়। এরপর বাসটি সুষম বেগে 250 মিটার পথ অতিক্রম করে। তাহলে দেখো বেগ কত ছিল, 30 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়। এরপর বাসটি সুষম বেগে, তার মানে কি এই 30 ms ইনভার্স 1 সুষম বেগে 250 মিটার পথ অতিক্রম করে। তাহলে এই 250 মিটার পথ অতিক্রম করতে সময়টা বের করতে হবে, যে সুষম বেগের সময়টা বের করতে হবে আর হচ্ছে সুষম মন্দনের সময়টা বের করতে হবে। তাহলে আগে সুষম বেগটা বের করি, লিখবা সুষম বেগের ক্ষেত্রে, সুষম বেগের ক্ষেত্রে, সুষম বেগের ক্ষেত্রে s ইজ ইকুয়াল টু vt। তাহলে t যেহেতু বের করব, t ইজ ইকুয়াল টু s বাই v। এখানে সরণ কমা s ইজ ইকুয়াল টু কত, 250 মিটার। সুষম বেগে গেছে হচ্ছে 250 মিটার পর। বেগ কত, 30 ms ইনভার্স 1, 30 ms ইনভার্স 1। তাহলে বসায় দেবো এগুলা। তাহলে দেখো 250 ভাগ হচ্ছে বেগ হচ্ছে 30, তাহলে 250 কে 30 দিয়ে ভাগ করলে কত হয়, 250 ভাগ হচ্ছে 30, 8.33 সেকেন্ড, 8.33 সেকেন্ড। ঠিক আছে, এই হচ্ছে সুষম বেগের ক্ষেত্রে। এখন তুমি কি করবা, সুষম মন্দনেরটা বের করবা। দেখো মন্দনটা কি, ড্রাইভার ব্যাক করলে বাসটি সুষম মন্দনে 125 মিটার পর, সুষম মন্দনে কতটুকু যায়, 125 মিটার। তাহলে সুষম মন্দনের ক্ষেত্রে লেখো, সুষম মন্দনের ক্ষেত্রে, সুষম মন্দনের ক্ষেত্রে s is equal to ut plus half a t square, তাহলে দেখো এখান থেকে আমার t এর ভ্যালু বের করব। তাহলে দেখো কি কি মান জানা লাগবে। যদি আমি t এর ভ্যালু বের করতে চাই, s এর মান জানা লাগবে, s দেওয়া আছে 125 মিটার। t এর মান জানা লাগবে না, t বের করব, তাহলে u এর মান জানা লাগবে, a এর মান জানা লাগবে। কিন্তু দেখো আমার এখানে a এর মান দেওয়া নেই, মন্দনটা কত সেটা দেওয়া নাই। তাহলে আমার আগে কি করতে হবে, মন্দনটা বের করে নিতে হবে। মন্দনটা কি করে নিতে হবে, বের করে নিতে হবে। তাহলে দেখো এখানে এই যে 30 ms ইনভার্সে কিন্তু চলতে ছিল, তারপরে এক সময় যায় কি হইছে, থেমে গেছে। 30 ms ইনভার্সেই চলতে ছিল, কিন্তু এক সময় যায় বেগটা কত হইছে, শূন্য হইছে। কখন না শূন্য হইছে, 125 মিটার পরে, 125 মিটার পরে। এখন ভাইয়া তুমি আমাকে বলো তো, 125 মিটার পথ অতিক্রম করার পর বেগ, মানে নির্দিষ্ট পথের পর বেগ বা একটা দূরত্ব অতিক্রম করার পর বেগ বা একটা সরণের পর বেগ, কোনটা ইউজ করব, কোন সূত্র ইউজ করব, v স্কয়ার ইজ ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as। তাহলে এটা আগে ইউজ করে বের করে নিতে হবে, যে v স্কয়ার ইজ ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as, v স্কয়ার ইজ ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as। তাহলে কি হয়, থেমে যায়, তার মানে শেষ বেগ কত হয়, শূন্য হয়। শেষ বেগ কত হয়, শূন্য হয়। u কত হয়,
আদিবেগ কত ছিল 30, মানে এই ক্ষেত্রে এই যে সুষম এর পর তার মানে হচ্ছে এই 30 এর পর, তাহলে এখানে কি 30টা আদিবেগ না, 30টা হচ্ছে আদিবেগ, 30 স্কয়ার প্লাস 2 এর ভ্যালু বের করব, আর এস কত 125, এস হচ্ছে 125, ঠিক আছে, বা 0, আর এটা হচ্ছে 30 স্কয়ারে হবে 900, আমি 900 কে এই পাশে নিয়ে আসলাম, যে -900 ইজ ইকুয়াল টু 125 আর 2 দিয়ে গুণ করলে 250 এ, ঠিক আছে, তাহলে এ ইজ ইকুয়াল টু হবে -900 ভাগ হচ্ছে 250, -900 ভাগ হচ্ছে 250, তাহলে দেখি কত হয়, -900 ভাগ 250, তাহলে -3.6 ms ইনভার্স 2, কারণ মন্দন হয়েছে এই জন্যই তো মাইনাস, মন্দন বের করছি মাইনাস, তাহলে এখন এগুলো সব এখানে বসাই দাও, পি এর ভ্যালু বের হয়ে যাবে, তাহলে বা এস এর ভ্যালু হচ্ছে 125, এস এর ভ্যালু কত 125, ইউ কত ছিল 30, ইউ কত ছিল 30 ইন্টু টি এর ভ্যালু আমরা বের করব, প্লাস হাফ ইন্টু এর ভ্যালু হচ্ছে -3.6 ইন্টু হচ্ছে টি স্কোয়ার, ইন্টু হচ্ছে কত টি স্কোয়ার। আচ্ছা, ধা এটা আমি একটু ক্যালকুলেশন করি, 125 থাকলো, 30 আর টি গুণ করলে 30টি, ঠিক আছে, প্লাস হাফ দিয়ে এটা কাটলে 1.8 হবে, 3.6 রে হাফ দ্বারা কাটলে কত হবে, প্লাসে মাইনাসে মাইনাস লিখে ফেলি, এটা একবারে মাইনাস লিখে ফেলি, এক লাইনে করে ফেলি, যে প্লাসে মাইনাসে মাইনাস কত হলো 1.8 টি স্কয়ার, 1.8 টি স্কয়ার, সবগুলাকে এক পাশে আনো, এটা মিডিল টার্ম করা যাবে না, সেহেতু ক্যালকুলেটর দিয়ে এটা সলভ করতে হবে, কিন্তু এটা কিন্তু সমীকরণটা সমাধান করতে হবে ক্যালকুলেটর দিয়ে, -1.8 এই পাশে আসলে প্লাসের 1.8 টি স্কয়ার, এখানে মাইনাসের 30 টি ছিল, এই যে টি, মাইনাসের 30 প্লাসের 30 টি এই পাশে আসলে মাইনাসের 30 টি, প্লাসের হচ্ছে 125 ইজ ইকুয়াল টু 0, এটা তোমার ক্যালকুলেটরে সলভ করতে হবে, ঠিক আছে, যারা ক্যালকুলেটরে এই সমীকরণ সমাধান করতে পারো না তারা একটু কমেন্ট করবা, আমি তোমাদেরকে ক্যালকুলেটরে কিভাবে এই সমীকরণগুলো সমাধান করতে হয়, ক্যালকুলেটর হ্যাকস, সেই টাইপের একটা ভিডিও দিয়ে দিব। তো আমি শুধু এটা মানটা আমি একটু ক্যালকুলেশন করে ফেলি, ইকুয়েশন আমি তোমাকে একটু বলেও দিই যে কি করবা, মুডে যাবা, মুডে যাওয়ার পর ইকুয়েশনে যাবা, ইকুয়েশনে যাওয়ার পর ডিগ্রি 2 এ যাবা, ইকুয়েশনে যাওয়ার পরে কত যাবা ডিগ্রি 2, সেখানে এ বি সি তিনটা ইনপুট দিতে হবে, এ হচ্ছে স্কয়ারের শক তার মানে 1.8 ইকুয়াল বি, বি হচ্ছে টি এর শক মানে যেটার পাওয়ার 1 ওটা শক, টি এর শক কত -30 ইকুয়াল সি হচ্ছে ধ্রুবপদ, ধ্রুবপদ কত 125 ইকুয়াল দিলে হবে, ইকুয়াল দিলে হয় হচ্ছে 8.33, x1 8.33, এটা আসে কত 8.33 চলে আসে, 8.33, ওই সময় কি একই হয়ে গেছে কিনা, আরে বাপরে একই হয়ে গেছে, 8.33 সেকেন্ড, 8.33 সেকেন্ড, তার মানে কি দুইটারই সময় কি একই, ওই যে এটাকে তুমি t1 দিবা, এটাকে t1, এটাকে t1 আর এটাকে t2 দিবা, t2 যত জায়গায় t আছে t2 লাগাই দাও, t2 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 t2, সুতরাং t2 is equal to 8.33 সেকেন্ড, t2 is equal to কত 8.33 সেকেন্ড। আই হোপ তোমাকে আমি এটা বুঝাইতে পারছি। তার মানে দেখো আমরা এই দুইটা সৃজনশীলের মাধ্যমে কতগুলা অঙ্ক করে ফেলছি, মানে তোমার মনে হইতে পারে যে আমরা হয়তো মাত্র দুইটা সৃজনশীল করছি, কিন্তু তুমি টেস্ট পেপারটা এখন হাতে নিয়ে দেখো বা তোমার যে কোনো বোর্ড কোয়েশ্চেন ব্যাংকটা হাতে নিয়ে দেখো, দেখো কতগুলো আমরা সলভ করে ফেলছি। আচ্ছা, এখন আসো আমরা এটা সলভ করার চেষ্টা করি। একটা গাড়ি আছে, এর 500 মিটার সামনে আরো একটা গাড়ি আছে, এ গাড়ি, এর 500 মিটার সামনে একটা বি গাড়ি, এর থেকে 3 কিলোমিটার দূরে একটা গন্তব্য আছে, মানে আমি তোমাকে এটা যদি আরো ক্লিয়ার করে বলি, এটা হচ্ছে এ গাড়ি, এর থেকে 500 মিটার সামনে দাঁড়ানো আছে আরেকটা গাড়ি, কত মিটার 500 মিটার, হ্যাঁ এখানে হচ্ছে 500 মিটার সামনে আরো একটা গাড়ি আছে যেটা হচ্ছে বি গাড়ি, আর এর থেকে 3 কিলোমিটার সামনে, কত কিলোমিটার সামনে, এর থেকে হচ্ছে 3 কিলোমিটার মানে 3000 মিটার, 3000 মিটার, এই যে 3 কিলোমিটার সামনে একটা গন্তব্য আছে, এখানে একটা গন্তব্য আছে, গন্তব্য, ঠিক আছে। এখন বলছে এ গাড়িটি 25 ms ইনভার্স 2 সুষম বেগে, এ গাড়িটি কত বেগে 25 ms ইনভার্স 2 সুষম বেগ, তাহলে এ গাড়ির বেগ হচ্ছে 25 ms ইনভার্স 1, 25 ms ইনভার্স 1। আচ্ছা,
এবং বি গাড়িটি স্থির অবস্থান থেকে এত সুষম ত্বরণে, দেখো সুষম বেগের ক্ষেত্রে কিন্তু আমাদের সবসময় সূত্র s = vt, এবং বি গাড়িটি স্থির অবস্থান থেকে 0.2 ms ইনভার্স 2 সুষম ত্বরণে গন্তব্যের দিকে চলতে লাগলো। এই যে সুষম ত্বরণ, দেখছো এই ওয়ার্ডগুলো মার্ক করতে হবে, এই ওয়ার্ডগুলা মার্ক করতে হবে। ut প্লাস হাফ এ টি স্কয়ার। এখন হচ্ছে কত সময় পর গাড়ি দ্বয়ের বেগ, বেগ না রে ভাই, এটা বেগ, এটা কত বেগ সমান হবে, বেগ লিখে হচ্ছে আমাদের টাইপারে। আচ্ছা তাহলে কি হয়েছে, এ গাড়িটার বেগ ছিল 25 ms ইনভার্স 1, আর বি গাড়িটা হচ্ছে 0.2 সুষম বেগে গন্তব্যের দিকে চলতেছে। এখন বলছে কত সময় পর গাড়ি দ্বয়ের বেগ সমান হবে, তার মানে কি এই গাড়িটার বেগ 25, তাহলে কত সময় পর এই গাড়িটার বেগ 25 হবে, কত সময় পর বেগ 25 হবে। ওই যে সময়ের পরে বেগ, বলো তো ভাইয়া কোন সূত্র, সময়ের পরে বেগ কোন সূত্র, v = u প্লাস at, তাহলে কোন সূত্র ইউজ করবা, v = u প্লাস at। এখান থেকে কি চাইছে, কত সময় পর, তাহলে কিসের মান বের করতে হবে, টি এর মান বের করলে বাকি যে ভি এর মান, ইউ এর মান আর এ এর মান এটা জানা লাগবে। তাহলে দেখো ভি এর মান কত হবে, তার ভি এর মান যদি 25 হয় তাহলে তো মিলবে, দুইজনের বেগ সেম হবে, 25 ms ইনভার্স 1। আদি বেগ ইউ সমান কত দেখো তো, বি গাড়িটার ক্ষেত্রে আদি বেগ স্থির অবস্থান থেকে, তাহলে আদি বেগ ইউ = 0 ms ইনভার্স 1। আর কি লাগবে, এ এর ভ্যালু লাগবে, এ কত দেখো, ত্বরণটা কত 0.2 ms ইনভার্স 2, 0.2 ms ইনভার্স 2, 0.2 ms ইনভার্স 2। তাহলে সবগুলো বসায় দাও, ইউ হচ্ছে 0 প্লাস এর ভ্যালু হচ্ছে 0.2 ইনটু টি এর ভ্যালু কত, টি এর ভ্যালুটা আমরা মূলত বের করব, আর বি হচ্ছে 25, বি হচ্ছে কত 25 বা 0.2 টি ইজ ইকুয়াল টু, বোর্ডটা খুবই সমস্যা করতেছে, 0.2 টি ইজ ইকুয়াল টু 25 বা টি ইজ ইকুয়াল টু 25 বাই 0.2, 25 এর 0.2 দ্বারা ভাগ করলে হবে হচ্ছে 10 দিয়ে গুণ করলে 250, 250 দিয়ে ভাগ করলে 125 মিনিট, 125 সেকেন্ড। তারপর আমি একটু ক্যালকুলেটরে চেক করে দিই, 25 ভাগ 25 ভাগ হচ্ছে 0.2, হ্যাঁ 125 সেকেন্ড, 125 সেকেন্ড, 125 সেকেন্ড, ঠিক আছে। তাহলে কত সময় পর গাড়ি দ্বয়ের বেগ সমান হবে, 125 সেকেন্ড পর। এরপর দেখো বলছে 15 সেকেন্ড পর বি গাড়িটির বেগ কত, এই যে 15 সেকেন্ড পর বেগ, 15 সেকেন্ড পর বেগ, সময়ের পর বেগ সূত্র কি, v = সময়ের পর বেগ সূত্র হচ্ছে v = u প্লাস at, সময়ের পর বেগ v = u প্লাস at। এখন দেখো u এর ভ্যালু 0, a এর ভ্যালু হচ্ছে 0.2 ইনটু টি এর ভ্যালু কত 15 সেকেন্ড, তাহলে 15, তাহলে 0.2 এর সাথে 15 গুণ করলে 15 দুগুণে 30, 1 ঘন্টা 9 তার মানে 3 মিটার পার সেকেন্ড, 3 মিটার পার সেকেন্ড। কত ইজি অঙ্ক, এটা ময়মনসিংহ বোর্ডে আসছিল, এটা ময়মনসিংহ বোর্ড, ময়মনসিংহ 25 এ আসছে, ময়মনসিংহ 25 এ আসছে। হয়তো তোমার কাছে ছোট অঙ্ক মনে হতে পারে, কিন্তু এটাই ময়মনসিংহ 25 এ আসছে। কোন গাড়িটি প্রথমে গন্তব্যে পৌঁছাবে, কোন গাড়িটি প্রথমে গন্তব্যে পৌঁছাবে, তাহলে দেখো প্রথম গাড়ি চলে সুষম বেগে, সুষম বেগে, তাহলে সুষম বেগের ক্ষেত্রে সময়টা বের করবা, কত সময়ে সে এই যে গন্তব্য কয় মিটার দূরে, এ গাড়ির জন্য দেখো গন্তব্যটা কয় মিটার দূরে, আমরা আগের প্রশ্ন একটু চেঞ্জ চলে যাই। এই যে এ গাড়ির জন্য গন্তব্য বলতো টোটাল কত মিটার দূরে, এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে 3000 মিটার, আর এইখান থেকে এই পর্যন্ত আরো 500 মিটার, তাহলে তার জন্য মোট কত, তার জন্য মোট কত, তার জন্য এখানে মোট হচ্ছে 3500 মিটার, কত মিটার 3500 মিটার, ঠিক আছে। এই 3500 মিটার যাইতে তার কতটুকু সময় লাগে এটা বের করব, আর হচ্ছে বি গাড়ির ক্ষেত্রে কতটুকু সময় লাগে, বি গাড়ি কতটুকু পথ, বি গাড়ির হচ্ছে এখান থেকে এই পর্যন্ত অর্থাৎ 3000 মিটার, 3000 মিটার যাইতে কত সময় লাগে। এই অঙ্ক আমরা অলরেডি একবার করে আসছি, তারপরে দেখি, দেখো একবারে সুষম বেগের ক্ষেত্রে আরেকবার সুষম ত্বরণের ক্ষেত্রে, তাহলে সূত্র কি হবে দেখো, একবার সুষম বেগের ক্ষেত্রে, সুষম বেগের ক্ষেত্রে s = vt, s = vt। তাহলে এই গাড়ির ক্ষেত্রে মোট দূরত্ব কত দেখো 500 আর হচ্ছে 3 কিলোমিটার, তার মানে 3000 মিটার, তাহলে মোট দূরত্ব কত 500 যোগ 3000 মিটার, তাহলে কত মিটার হলো 3500 মিটার, ঠিক আছে। আর টিটা আমরা বের করব, ভি কত এই গাড়ির ক্ষেত্রে, ভি হচ্ছে 25 মিটার পার সেকেন্ড, ভি হচ্ছে 25 মিটার পার সেকেন্ড। তাহলে সবগুলো বসায় দেই, ভা এস এর বলে হচ্ছে 3500,
ইজ ইকুয়াল টু ভি এর ভ্যালু হচ্ছে 25 ইন্টু হচ্ছে টি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি টি ইজ ইকুয়াল টু 3500 ভাগ হচ্ছে 25, ভাগ করলে 25 একে 25, 100 থাকে 4 শূন্য, 140 সেকেন্ড, 140 সেকেন্ড। আই হোপ তোমাকে এটা বুঝাইতে পারছি। তাহলে এ গাড়ির সময় লাগে 140 সেকেন্ড। এখন বি গাড়িটা বের করি। বি গাড়ি কি? তাহলে এটা হচ্ছে এ গাড়ি, এটা হচ্ছে এ গাড়ির, পরে হচ্ছে বি গাড়ি। দেখো বি গাড়িটা যদি আমরা বের করতে চাই তাহলে আমরা কালার নেই। বি গাড়ি, বি গাড়ির সুষম ত্বরণের ক্ষেত্রে, সুষম ত্বরণের ক্ষেত্রে, ঠিক আছে। সুষম ত্বরণের ক্ষেত্রে আমরা কোন সূত্র ইউজ করবি? কোন সূত্র ইউজ করি? এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখন দেখো তো এই বি গাড়ির ক্ষেত্রে এসটা কত? দেখো আমরা একবার এস ইউজ করছি। এই এসটা কার জন্য? এ গাড়ির জন্য, এই জন্য এস এ দিলাম। এই টিটা কার জন্য? এ গাড়ির জন্য। এই টিটা কার জন্য? এ গাড়ির জন্য। তাহলে এটাকে এ দিলাম, হ্যাঁ। আর এটা যেহেতু বি গাড়ির ক্ষেত্রে ইউজ করতেছি, তাহলে তুমি এখানে বি দিয়ে দিবা, যেন একটা থেকে আরেকটা কি হয়? আলাদা হয়। একটা থেকে আরেকটা টি বি, টি বি, ঠিক আছে। একটা থেকে আরেকটা আলাদা করার জন্য এ এবং বি দিলাম। তুমি চাইলে 1 2 দিতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন দেখো তাহলে আমার কি কি জানা লাগবে? তাহলে এখান থেকে টি বের করতে এসটা জানা লাগবে। এস অফ বি গাড়ি, এস বি এর মান কত? ওই যে দেখো বি গাড়িটা এখানে ছিল, তার গন্তব্য হচ্ছে 3 কিলোমিটার। তাহলে 3 কিলোমিটার মানে 3000 মিটার, 3000 মিটার। এ গাড়ির ক্ষেত্রে আদি বেগ কত? আদি বেগ কত? 0 এমএস ইনভার্স 1। আদি বেগ কত? 0 এমএস ইনভার্স। বি গাড়ির ক্ষেত্রে আদি বেগ এই যে 0 অবস্থান থেকে 0, ঠিক আছে। এরপরে হচ্ছে আমার টি এর ভ্যালু তো আমরা বের করবো নাকি? কে আগে গন্তব্যে পৌঁছায়, তাহলে টিটা বের করলেই তো বলতে পারবো। তাহলে টি এর ভ্যালু বের করবো। আর হচ্ছে এ লাগবে। এ কত? 0.2 এমএস ইনভার্স 2, 0.2 এমএস ইনভার্স 2। আচ্ছা, এখন সবগুলো বসায় দাও, তাহলে দেখবো আমার অঙ্ক হয়ে যাবে। এস কত? 3000 ইজ ইকুয়াল টু ইউ যেহেতু 0, তাহলে এই রাশিটা তো এমনি 0 হয়ে যাবে, প্লাস হাফ ইন্টু এ এর মান কত? 0.2 ইন্টু টি বি স্কোয়ার। আমরা এই টি এর মানটাই বের করব। তাহলে দেখো এই 2 দিয়ে এটা কাটলে 0.1 হবে, 0.1 টি স্কোয়ার। তাহলে আমি এখান থেকে লিখতে পারি 0.1 টি স্কোয়ার ইজ ইকুয়াল টু 3000। 0.1 টি স্কোয়ার ইজ ইকুয়াল টু 3000, বা টি স্কোয়ার ইজ ইকুয়াল টু 3000 ভাগ 0.1, 3000 ভাগ 0.1। এরপরে এটাকে টি স্কোয়ার আছে, স্কোয়ার উঠানোর জন্য কি করতে হবে? রুট করতে হবে। তাহলে টি ইজ ইকুয়াল টু, এটা রুট করলে দেখি কত আসে। একবার আমি ক্যালকুলেটরে বের করে ফেলি যে 3000 মানে 0.1 দ্বারা ভাগ করলে একটা শূন্য বেড়ে যাবে, তাহলে রুট ওভার অফ 30,000, রুট ওভার অফ 30,000 173.205, 173.205 সেকেন্ড, 205 সেকেন্ড। তাহলে কার সময় বেশি লাগবে? দেখো কার সময়টা বেশি লাগে একটু দেখো। দেখো এখান থেকে এ গাড়ির সময় লাগে 140 সেকেন্ড, বি গাড়ির ক্ষেত্রে সময় লাগে, বি গাড়ির ক্ষেত্রে সময় লাগে, বি গাড়ির ক্ষেত্রে সময় লাগে 173 সেকেন্ড, 173 সেকেন্ড। তাহলে এখানে 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 তাহলে সময় কম লাগছে হচ্ছে টি এর। তাহলে টি এ ইজ স্মলার দেন টিবি, তাই এ গাড়ি আগে পৌঁছাবে, এ গাড়ি আগে পৌঁছাবে, ঠিক আছে। এ গাড়ি আগে পৌঁছাবে। আই হোপ এটা বুঝাইতে পারছি। দেখছো তুমি যদি খালি সূত্রের অ্যাপ্লাই গুলা বুঝো, তাহলে এই টাইপের অঙ্কগুলা কোনো ব্যাপারই না। এখন প্রশ্ন এই অধ্যায় থেকে বেশিরভাগ আছে এই টাইপটা থেকে, আর হচ্ছে গ্রাফ থেকে। আমি প্রত্যেকটা টাইপে আস্তে আস্তে সুন্দর করে তোমাদেরকে ক্লিয়ার করে দেব। আচ্ছা, এখন দেখো এইটা সেম অঙ্ক, একবারে সেম অঙ্ক। তারপর আমি তোমাকে এমন ভাবে প্র্যাকটিস করবো, আমি তো তোমাকে ক্লাসের শুরুতেই বলছি যে তুমি যদি জাস্ট এই ক্লাসটা করো আর কিচ্ছু তোমার করা লাগবে না। এই জন্য আমি তোমাকে একবারে একটা টপিক থেকে যতগুলা প্রশ্ন দরকার, যত টাইপে আসতে পারে, যত ঘুরায় আসতে পারে, সব দেখাই দিতেছি, কোনো প্যারা নাই। তুমি জাস্ট এই স্লাইড পড়বা, পরীক্ষার আগে তুমি যতগুলা পরীক্ষা দেবে এখন এই স্লাইডটা পড়ে যাবা। লাগলে এই স্লাইডে যে ম্যাথ গুলো আছে ওগুলো মুখস্থ করে ফেলবা। এই ক্লাসের ম্যাথ গুলা যদি তুমি পড়ে যাও, তোমার কিচ্ছু করার দরকার নাই। পরে শুধু তুমি এমসিকিউ পড়বা। এমসিকিউ এর জন্য আমরা আলাদা ক্লাস দিব ইনশাল্লাহ, যদি তোমরা
এই ক্লাসগুলো একটু শেয়ার করো বন্ধুদের মাঝখানে, এবং আমাদেরকে যদি একটু অনুপ্রাণিত করো কমেন্ট করার মাধ্যমে, শেয়ার করার মাধ্যমে, লাইক করার মাধ্যমে, তাহলে তোমরা আরো ক্লাসও পেয়ে যাবা। আচ্ছা দেখো, আমরা কথা না বেরিয়ে শুরু করি। কত সময় পর তাদের বেগ সমান হবে? ওই যে আগের মতোই। দেখো বেগ সমান হবে মানে কি, প্রশ্নটা আগে বুঝি। একটা বাঘ আকার দরকার ছিল, সিংহ এঁকে ফেলতে যাচ্ছে। বাঘ আর সিংহ মিলায় মনে হইতেছে এটা। এই সিংহটা হচ্ছে এই হরিণকে তাড়া করতেছে। তার থেকে কত মিটার সামনে আছে হরিণটা? 40 মিটার। আর এই 180 মিটার সামনে একটা সেফ জোন আছে, অর্থাৎ এই জোনে চলে গেলে হরিণকে আর এই সিংহ বা বাঘ যাই বলো, সে আর কি করতে পারবে না, তাকে মারতে পারবে না বা খাইয়ে ফেলতে পারবে না। আরো আরো ক্লিয়ার করে বুঝাই। এই হচ্ছে একটা বাঘ, এই বাঘের থেকে 40 মিটার সামনে, কত মিটার সামনে? 40 মিটার সামনে একটা হরিণ আছে। একটা কি আছে? হরিণ আছে। এই বাঘ কি করছে? হরিণকে তাড়া করছে ধরার জন্য, ধরে খেয়ে ফেলবে। হরিণের মাংস কিন্তু খুবই সুস্বাদু, হ্যাঁ, তো তাকে খেয়ে ফেলবে। তো এই হরিণ কি করছে? তার সামনে আছে 180 মিটার দূরে একটা নিরাপদ আশ্রয়। সেফ জোন মানে কি? নিরাপদ আশ্রয়। নিরাপদ আশ্রয় মানে এখানে গেলে তাকে আর এই বাঘে খাইতে পারবে না। এখন বলছে কত সময় পর তাদের বেগ সমান হবে? এই হরিণের বেগ দেওয়া আছে 20 মিটার পার সেকেন্ড। হরিণের বেগ কত? 20 মিটার পার সেকেন্ড। আর ভাগের ক্ষেত্রে দেওয়া আছে আদি বেগ ইউ সমান হচ্ছে 3 ms ইনভার্স 1, আর এ দেওয়া আছে 5 ms ইনভার্স 1। এ দেওয়া আছে কত? 5 ms ইনভার্স 1। বলছে কত সময় পর তাদের বেগ সমান হবে? অর্থাৎ এই বেগটা, এই হরিণের বেগ, সরি বাঘের বেগ কখন হরিণের সমান হবে, অর্থাৎ 20 হবে। বাঘের বেগ কখন হরিণের সমান হবে বা 20 হবে। তাহলে কখন মানে কি? কত সময় পর। এই যে কত সময় পর, সময়ের পরে বেগ b = u + 80। তাহলে দেখো সময়ের পরে বেগ b = u + 80, b = u + 80। এখন দেখো ইউ কত? ওই যে আদিবেগ u = 3, আদিবেগ u = কত? 3। এ কত? 5, এ কত? 5 কিন্তু টি এর ভ্যালুটা হচ্ছে আমরা বের করব। আর শেষ বেগটা কত হবে? ওই যে তা হরিণের সমান হবে, অর্থাৎ 20। তাহলে ভি এর ভ্যালু হচ্ছে 20। বা এখান থেকে আমি 5t কে এই পাশে নিয়ে আসি। 5t = 20 - 3। 5t = কত? 20 - 3। তোমরা চাইলে এখানে আরো দুইটা লাইন করে নিতে পারো, আমি একটু শর্টকাট করে ফেলছি আর কি। মানে যে এই পাশটারে ওই পাশে আনছি, পরে +3 ওই পাশে নিয়ে -3 লিখছি। তাহলে t = হচ্ছে 17 বাই হচ্ছে 5, 3 × 5 = 15, থাকলো 20, 20 এর মধ্যে 4 বার, 3.4 সেকেন্ড। তাহলে কত সেকেন্ড পর? 3.4 সেকেন্ড পর তাদের বেগ কি হবে? সমান হবে। উদ্দীপকটা তুমি বুঝে গেলে আর কিচ্ছু দরকার লাগে না, বুঝছো? উদ্দীপকটা বুঝে গেলে আর কিচ্ছু লাগে না। এখন দেখো বাঘটিকে হরিণটিকে ধরতে পারবে? তাহলে আমার কি করতে হবে? দেখো এই হরিণ এখানে যাইতে তার কত সময় লাগে এটা বের করবো। কত সময় লাগে হরিণের এখানে যাইতে? কত সময় লাগে মানে এই যে সমবেগে যাইতে কত সময় লাগে? s = vt, t = s/v। t = কত? s/v। এটা কার ক্ষেত্রে? হরিণের ক্ষেত্রে। তাহলে s কত? দেখো 180। বেগ কত তার? আলহামদুলিল্লাহ, বেগ হচ্ছে 20। তাহলে 20/180 মানে 9 সেকেন্ড। তাহলে কত সেকেন্ড সময় লাগে? 9 সেকেন্ড। এখন আমার দেখতে হবে এই হরিণ কি 9 সেকেন্ডে এইটুকু জায়গা যাইতে পারে কিনা। যদি যাইতে পারে বা বেশি যাইতে পারে তখন কি সে ধরতে পারবে। অথবা তুমি হরিণের সময়টা বের করো, হরিণ সরি এই ভাগের সময়টা বের করো, তার ভাগের সময়টা কত সেটা বের করো। ভাগ যদি 9 সেকেন্ডের আগে এখানে চলে যায় তাহলে কি তাকে ধরে খেয়ে ফেলতে পারবে। তাহলে ভাগের সময় বের করো। ভাগের ক্ষেত্রে এই সেফ জোনের দূরত্ব কত বলতো? 40 + 180 মানে 220 মিটার। তাহলে ভাগের সময়টা বের করো। ভাগের ক্ষেত্রে s হচ্ছে ut + ½ ভাগের ক্ষেত্রে কোন সূত্র ইউজ করব? ভাগের ক্ষেত্রে ইউজ করব যেহেতু ভাগ এই যে ত্বরণে যাইতেছে, ত্বরণে, তাহলে s = ut + ½ a² তাহলে ভাগের ক্ষেত্রে মোট s কত বলতো? s কত? তার s কত? এখানে 40 আর এখানে হচ্ছে 180, তাহলে মোট হচ্ছে 220। 40 + 180 সমান হচ্ছে 220 মিটার। তাহলে পথ কত তার? s হচ্ছে 220 মিটার। ভাগের আদি বেগ দেওয়া আছে 3, u হচ্ছে 3 ইনটু t এর ভ্যালুটা আমরা বের করব, +½ ইনটু a হচ্ছে 5 ইনটু t এর ভ্যালুটা আমরা বের করব। তুমি এটার ক্ষেত্রে যে t আছে এটা s1 t1 s1 t1 s1, তাহলে এটা t1 = 9 সেকেন্ড। এখন ভাগেরটা t2 দাও, ভাগেরটার ক্ষেত্রে তুমি এটাকে t2 দাও, হ্যাঁ, মানে আলাদা করলাম, একটা থেকে আরেকটাকে জাস্ট কি করবা? আলাদা করে দিব। আচ্ছা, তাহলে এখানে 220 থাকলো, 3t2 প্লাস এখানে 5 দিয়ে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 2.5t², 2.5t²।
এই যে দেখো আবারও একটা সমীকরণ আসতেছে, যে সমীকরণটা হচ্ছে তুমি কি দিয়ে সলভ করবা, ক্যালকুলেটর দিয়ে। এটা যদি তোমরা না পারো তাহলে একটু কমেন্ট করো, আমি তোমাদেরকে এগুলো শিখাই দিব। t2 স্কয়ার 2.5 t2 স্কয়ার প্লাস 32 t2, আর এই যে প্লাসের 20 ওটাকে ওই পাশে নিয়ে নিলাম 220 220 ইজ ইকুয়াল টু কত, 0 ইজ ইকুয়াল টু 0, মানে সবগুলোকে এক পাশে নিয়ে নিয়েছি, ঠিক আছে, মানে এটাকে এই পাশে নিয়ে নিয়েছি, তাহলে এই পাশে শূন্য থাকলো, পরে আবার ওটা ঘুরে লিখছি, মানে ওটাকে ওই পাশে লিখছি। ওকে, এই পুরাটা তুমি ক্যালকুলেটর দিয়ে করবা। মোডে যাবা, ইকুয়েশনে যাবা, ডিগ্রি 2 এ যাবা। তাহলে আমি মোডে যাব, ইকুয়েশনে যাব, ইকুয়েশনে যায় এ এর ভ্যালু হচ্ছে যে এটা হচ্ছে এ এর ভ্যালু। আমি তোমাদের যারা একটু মোটামুটি ক্যালকুলেটর চাপতে পারো তারা চলে যাবে। এই যে এটা এ, এটা হচ্ছে বি এর ভ্যালু, আর এই মাইনাসটা সহ হচ্ছে এটা সি এর ভ্যালু। দেখো যেভাবে এ বি সি এর ভ্যালু যাবে, তাহলে এ এর জায়গায় লিখবা 2.5 দিয়ে ইকুয়াল দিবা, বি এর জায়গায় লিখবা 3 দিয়ে ইকুয়াল দিবা, সি এর জায়গায় দিবা 220 মাইনাসের 220 মাইনাসের 220, তাহলে आंसर আসবে হচ্ছে 8.8। তাহলে টি কত, t2 এর आंसर হচ্ছে 8.8 সেকেন্ড, 8.8 সেকেন্ড। তাহলে হরিণের সময় দেখো 9 সেকেন্ড, হরিণের সময় কত, 9 সেকেন্ড। আর এই বাঘের সময় কত, 8.8 সেকেন্ড। মানে বাঘ হরিণের আগেই এখানে যায় বসে থাকতে পারবে, এখানে যায় বসে থাকতে পারবে। তাহলে কি করতে পারবে, সে হরিণকে খাইয়ে ফেলতে পারবে না ওইখানে ঢোকার আগেই, সুতরাং ধরতে পারবে। সুতরাং লিখবা যে t2 is smaller than t1, t2 is smaller than t1, তাই বলা যায় বাঘ হরিণকে ধরতে পারবে, বাঘটি হরিণকে ধরতে পারবে। ঠিক আছে, বাঘটি হরিণটিকে ধরতে পারবে। আচ্ছা, এই হচ্ছে আমার এই টাইপের যত অঙ্ক ছিল সেগুলো আমি তোমাকে দেখাইলাম। দেখো কতগুলো অঙ্ক আমরা প্র্যাকটিস করছি। প্রথম যে অঙ্কটা পড়াইলাম ওইটাতেই মূলত সব কিছু নিয়ে আসছি। এরপরে আরো 2-3টা প্র্যাকটিস করলাম হচ্ছে যাতে তোমার এই জিনিসটা হারিয়ে না যায়, তুমি যেন এই জিনিসটাকে দীর্ঘদিন মনে রাখতে পারো। এখন দেখো আমরা পড়বো খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইন্টারেস্টিং একটা টপিক। এই টপিকটা আমার পড়তেও ভালো লাগে, পড়াইতেও ভালো লাগে। সেটা হচ্ছে পরন্ত এবং নিক্ষিপ্ত বস্তু। পরন্ত এবং নিক্ষিপ্ত বস্তু, অর্থাৎ একটা বস্তু উপর থেকে এরকম পড়তেছে, একটা বস্তু উপর থেকে পড়তেছে, অথবা কোনো একটা বস্তুকে উপর থেকে নিচ থেকে উপরে ঢিল দিতেছে। এখন দেখো একটা বস্তু যখন উপর থেকে পড়ে তখন এটাকে, এই প্যানটাকে যদি আমি উপর থেকে ছেড়ে দিই, এটা কি আমার কন্টিনিউয়াসলি ফোর্স দেওয়ার দরকার আছে? সবসময় ধাক্কা দেওয়ার দরকার আছে? নিচে নামানোর জন্য ধাক্কা দেওয়ার দরকার নেই। তার মানে এখানে কোনো ফোর্স যেহেতু কন্টিনিউয়াসলি কাজ করে না, তাহলে ওটা কেন নিচের দিকে আসে? আসে হচ্ছে অভিকর্ষজ বলের প্রভাবে। কার প্রভাবে? এই জি এর প্রভাবে। জি মানে কি? অভিকর্ষজ বল। আর এটা আস্তে আস্তে একটা সময় থেমে যায়। আমরা জানি কোনো কিছুকে থামাইতে বল দিতে হয়, এই বলটা কে দিতেছে? তাকে ওই যে থামানোর বলটা কে দিতেছে? ওই অভিকর্ষজ বল। আর অভিকর্ষজ বলের দরুন যে ত্বরণটা হয় সেটা হচ্ছে জি, সেটা হচ্ছে কি? জি। এখন দেখো নিচের দিকে পড়লে বেগ বৃদ্ধি হয়। বেগ কি হয়? বৃদ্ধি হয়, তার মানে পজিটিভ ত্বরণ হয়। এক্ষেত্রে আমরা জি প্লাসের জি ইউজ করবো। আর উপরের দিকে গেলে বেগ হ্রাস পায়। বেগ কি হয়? হ্রাস পায়। এই ক্ষেত্রে আমরা জি ইউজ করবো মাইনাস। জি ইউজ করবো কি? মাইনাস। আর আমরা উপরের দিকে যে দূরত্ব, এটাকে আমরা সাধারণত দূরত্ব না বলে কি বলি? উচ্চতা। এটাকে কি বলি? উচ্চতা। দূরত্বকে আমরা এস দিয়ে প্রকাশ করতাম, দূরত্ব বা সরণ। আর উচ্চতাকে আমরা এস দিয়ে প্রকাশ না করে এইচ দিয়ে প্রকাশ করবো। মানে আমার আগের সূত্রগুলাই থাকবে, জাস্ট আমরা এর জায়গায় কি করব? এর জায়গায় জি ইউজ করব, আর এস এর জায়গায় কি ইউজ করব? এইচ ইউজ করব। এস এর জায়গায় কি ইউজ করব? এইচ ইউজ করব। তারপর আসো তোমাদের সুবিধার্থে আমি সবগুলো সূত্র একটু লিখে দিই। সবগুলো সূত্র তোমাদেরকে লিখে দিই। ঠিক আছে, আমরা আগে সাধারণ সূত্রগুলো লিখি। সাধারণ সূত্র, ঠিক আছে, সাধারণ সূত্র। আর এটা হচ্ছে পরন্ত, আর এদিকে লিখলাম নিক্ষিপ্ত। পরন্ত মানে উপর থেকে পড়তেছে, নিক্ষিপ্ত মানে উপরের দিকে যাইতেছে। পরন্তের ক্ষেত্রে জি পজিটিভ, পরন্তের ক্ষেত্রে জি কি? পজিটিভ। আর নিক্ষিপ্তর ক্ষেত্রে যেটা কি হবে? নেগেটিভ। যেটা কি হবে? নেগেটিভ। অর্থাৎ পড়লে ত্বরণ হয়, উপরে উঠলে মন্দন হয়। ওকে, এখন আসলে আমাদের সাধারণ সূত্রটা কি ছিল? প্রথমে ছিল ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে এই ক্ষেত্রে পরন্ত বস্তুর ক্ষেত্রে কি করব? এটাকে জি দিয়ে রিপ্লেস করব। তাহলে হবে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস জিটি। যেহেতু আমাদের এখানে জিটা কি হবে? পজিটিভ হবে, উপর থেকে পড়তেছে, তার মানে জিটা এই ক্ষেত্রে কি হবে? পজিটিভ। সেহেতু জি এর আগের চিহ্ন হবে পজিটিভ। পরেরটা ছিল বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস
টু এ এস। আমি কি বলছি যে এটাকে জি দিয়ে রিপ্লেস করবো, এসটাকে এইচ দিয়ে রিপ্লেস করবো, তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস এ এর জায়গায় হবে জি, টু জি, আর এস এর জায়গায় হবে এইচ, এস এর জায়গায় হবে এইচ। এই যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ। পরেরটা দেখো, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে এটা কি হবে, এসটাকে আমরা এইচ দ্বারা রিপ্লেস করবো, এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, এটাকে জি দিয়ে রিপ্লেস করছি, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো আমরা এটাকে কি করব, দেখ খেয়াল করো, এখন জি এর আগে চিহ্ন হবে মাইনাস, কারণ উপর থেকে যখন নিচ থেকে যখন উপরের দিকে যায় কোনো একটা বস্তুকে যখন আমরা ঢিল দেই তখন সেটা কি হয়, আস্তে আস্তে একটা হ্রাস পায়, তার মানে মন্দন হয়, মন্দন হলে কি হয়, চিহ্ন হয় নেগেটিভ। তাহলে ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, অর্থাৎ ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ, পরেরটা হচ্ছে এইচ ইজ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। এখন তোমাদের প্রশ্ন হচ্ছে ভাই এই একটা সূত্র ছিল এস ইজ ইকুয়াল টু বিটি, তাহলে এটাকে জাস্ট লিখবা এস ইজ ইকুয়াল টু ভিটি, এস ইজ ইকুয়াল টু ভিটি, এটা আর কোনো কিছু সমস্যা নেই। আই হোপ তোমাকে এটা আমি বুঝাইতে পারছি। এরপরে আসো পরন্ত বস্তু থেকে আমরা কিছু শর্টকাট ফর্মুলা নিয়ে আসবো, যেগুলো দিয়ে তুমি একবার এই প্রশ্নগুলো উত্তর করতে পারবা বা এমসিকিউ শর্টকাট গুলো ইউজ করতে পারবা, সেগুলো একটু দেখাই। সেটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা নির্ণয়ের সূত্র, সর্বোচ্চ উচ্চতা এবং উড্ডয়নকাল নির্ণয়। দেখো সময় কোথায় আছে আমার এই সূত্রের মধ্যে, এই যে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা এরকম, মানে নিক্ষিপ্ত একটা বস্তু কত সময় শূন্যে ভেসে থাকবে অথবা এটা সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, তুমি যে একটা ভলকে ঢিল দিলা এটা কত উচ্চতায় উঠতে পারবে। তাহলে দেখো আমার টাইম আছে এই জায়গায়, ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, এই সূত্রটা আমি জাস্ট অ্যাপ্লাই করে দেখো আমি কিভাবে একটা শর্টকাট ফর্মুলা নিয়ে আসতে পারি। ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। এখন আমি যদি এই কলমটাকে ঢিল দিই, এটা কতক্ষণ পর্যন্ত উপরে উঠবে বলো তো, যতক্ষণ পর্যন্ত না তার শেষ বেগ কত হয়, শূন্য হয়, যতক্ষণ পর্যন্ত না সে থেমে যায় ততক্ষণ পর্যন্ত তো উপরে উঠবে। তাহলে থেমে যাওয়া মানে কি, তার বেগ কত হওয়া, শূন্য হওয়া, তার মানে শেষ বেগটা কত হবে, শূন্য, শেষ বেগটা কত হবে, শূন্য। তাহলে শূন্য ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, বা মাইনাস জিটি এই পাশে আসলে প্লাস জিটি, প্লাস জিটি ইজ ইকুয়াল টু ইউ, তাহলে টি ইজ ইকুয়াল টু ইউ বাই জি, টি ইজ ইকুয়াল টু কত, ইউ বাই জি। এটা হচ্ছে তার উড্ডয়নকাল, মানে উঠতে যে সময়টা লাগবে, এটা কি তার উঠতে এই সময়টা লাগবে, উপরে উঠতে একটা ঢিল দিলে সর্বোচ্চ উচ্চতায় উঠতে এই সময়টা লাগবে। তাহলে এটাকে আমি বলতে পারি সর্বোচ্চ উচ্চতায় উঠার সময়, সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময়, বা এটাকে এইভাবে বলা যায় উড্ডয়নকাল। কি বলা যায়, উড্ডয়নকাল। অথবা তুমি এইটা কথা একটু বিশ্বাস করে নিবা, এটা প্রমাণও করা যায়, কিন্তু প্রমাণ করলে তো ক্লাসটা লেন্দি হয়ে যাবে। নিচ থেকে উপরে উঠতে একটা বস্তু যত সময় লাগে, সর্বোচ্চ উচ্চতা থেকে আবার ভূমিতে পতিত হইতেও সেম সময় লাগে, সেহেতু এটাকে উড্ডয়নকালের সাথে সাথে এটাকে পতনকালও বলা যায়। কি বলা যায়, পতনকাল, ঠিক আছে। তাহলে এটাকে কি বলা যায়, পতনকাল। অর্থাৎ তোমাকে যদি বলে সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগে, তখন টি ইজ ইকুয়াল টু ইউ বাই জি ইউজ করবা। যদি বলে উড্ডয়নকাল কত, টি ইজ ইকুয়াল টু ইউ বাই জি। যদি বলে পতনকাল কত, টি ইজ ইকুয়াল টু ইউ বাই জি। বিশেষ করে এটা এমসিকিউ এবং গ নাম্বার প্রশ্নের জন্য খুব বেশি কাজে লাগে। আচ্ছা, এখন যেহেতু আমি বলছি উপরে উঠতেও যত সময় লাগে, নামতেও ঠিক সেম সময় লাগে, নামতেও ঠিক সেম সময় লাগে। তাহলে কতটুকু সময় সে শূন্যে ভেসে থাকলো, যতটুকু সময় সে উপরে উঠলো আবার নিচে নামলো, তাহলে শূন্যে ভেসে থাকার সময়, এটাকে আমরা কি বলবো, শূন্যে ভেসে থাকার সময়, শূন্যে ভেসে থাকার সময়। দেখো এটাকে যোগ করতে হবে, ঠিক না, উঠতেও লাগে ইউ বাই জি, নামতেও লাগে ইউ বাই জি। তাহলে দুটোকে যোগ করে দাও, দেখো যোগ করলে কত হয়, টু ইউ বাই জি, টু ইউ বাই জি। এইটাকে বলা হয় শূন্যে ভেসে থাকার সময়, এটাকে কি বলা হয়, শূন্যে ভেসে থাকার সময়। টি ইজ ইকুয়াল টু টু ইউ বাই জি, টি ইজ ইকুয়াল টু টু ইউ বাই জি। এই হচ্ছে একটা পোর্শন গেল। এরপর আসো সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে সেটা বের করতে হবে। তাহলে দেখো উচ্চতা কোথায় আছে, এইচটা কোন জায়গায় আছে, এইচ আছে এইখানে, আবার এইখানেও আছে,
এখন তোমার কোনটা থেকে বের করতে ইজি হবে, তুমি দুইটা নিয়ে কাজ করে সর্বোচ্চ উচ্চতা বের করতে পারো। কিন্তু এই ক্ষেত্রে যদি তুমি সর্বোচ্চ উচ্চতা বের করতে পারো, এখানে অতিরিক্ত একটা রাশি টি আছে, এই টি এর জায়গায় বারবার তোমার ইউ বাই জি বসাইতে হবে, এখানেও ইউ বাই জি বসাইতে হবে, বসাইলে তুমি সর্বোচ্চ উচ্চতার ফর্মুলা পাবা, কোনো সমস্যা নেই। কিন্তু এইখানে যেহেতু টি নাই, তুমি জাস্ট শেষ বেগটাকে শূন্য করলেই বলতে পারবা যে সর্বোচ্চ উচ্চতায় উঠতে পারবে। এইটা নিয়ে কাজ করলে আমার ইজি হবে, তুমি দুইটা নিয়ে কাজ করতে পারো। তুমি চাইলে বাসায় ওটা করে দেখবা, যদি কোনো প্রশ্ন হয় না পারো তাহলে আমাকে ইনবক্সে পার্সোনালি অ্যাক্স করতে পারো বা কমেন্টে অ্যাক্স করতে পারো। তাহলে আমরা এই সূত্র নিয়ে ইউজ করবো, বি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as, বি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস 2as, যেহেতু নিক্ষেপ করছে মাইনাস 2gh। এখন দেখো আবারও কতক্ষণ পর্যন্ত সে উপরে উঠবে, যতক্ষণ পর্যন্ত না সে থেমে যায়। থেমে যাওয়া মানে কি, শেষ বেগ শূন্য হওয়া, শূন্য ইজ ইকুয়াল টু স্কয়ার মাইনাস 2gh, বা 2gh এই পাশে নিয়ে আসো, মাইনাসের 2gh এই পাশে আসলে প্লাসের 2gh ইজ ইকুয়াল টু এই পাশে ইউ স্কয়ার থাকলো, বা h ইজ ইকুয়াল টু কত, ইউ স্কয়ার বাই 2g, h ইজ ইকুয়াল টু কত, h ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার বাই 2g। এখন যেহেতু এটাকে সর্বোচ্চ উচ্চতা বলে, সেই তো আমরা কি করি, যখন আমরা সূত্রটা লিখি তখন আমরা সর্বোচ্চ উচ্চতা যেহেতু এই জন্য বড় হাতের h দিয়ে লিখি, h ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার বাই 2g, h ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার বাই 2g। তার মানে কি ভাই, আমি যদি এটাকে ছোট হাতের h লিখি তাহলে কি হবে না? হবে, কোনো সমস্যা নেই। তবে এটা বইগুলোতে বা সবাই এরকম, যেহেতু সর্বোচ্চ উচ্চতা তাহলে h দিয়ে বোঝায় যে বড়, h দিয়ে কি বোঝায় বড়, তাহলে সর্বোচ্চ অনেক বড়, এই জন্য এটাকে h ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার বাই 2g বলে লেখা হয়। তাহলে আমরা এখান থেকে আবার একটু সামারাইজ করি যে উঠতে কত সময় লাগে, উঠতে সময় লাগে t ইজ ইকুয়াল টু ইউ বাই জি, আর শূন্যে বেশি থাকার সময় মানে উঠতে প্লাস নামতে মোট কত সময় লাগে, উঠতে প্লাস নামতে মোট কত সময় লাগে, t ইজ ইকুয়াল টু 2u বাই জি। আর একটা বলকে ঢিল দিলে সেটা সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে, ইউ স্কয়ার বাই 2g পরিমাণ, ইউ স্কয়ার বাই 2g। ইউ কি, যেই বেগে ঢিল দেওয়া হয়েছে অর্থাৎ আদি বেগ, জি হচ্ছে 9.8, জি এর ভ্যালু কত এটা তো আমরা সবাই জানি, জি হচ্ছে 9.8, জি এর স্ট্যান্ডার্ড ভ্যালু হচ্ছে জি ইজ ইকুয়াল টু 9.8। জি এর ভ্যালু কিন্তু ভেরিয়েবল, চেঞ্জ হয়, বলদ দেয়, আমরা এটা দেখবো কিভাবে চেঞ্জ হয়। এই যে প্রথম একটা অঙ্ক দেখো, বলছে একটা বলকে 20 এমএস ইনভার্সন আদি বেগে একটি ক্রিকেট বলকে, এই যে আদি বেগ মানে ইউ, ঠিক আছে, আদি বেগে একটি ক্রিকেট বলকে সুপন খাড়া উপরের দিকে ছুড়ে দিল। একই সময়ে সাদির 30 মিটার দূর থেকে 6 এমএস ইনভার্স 1 বেগে ছুটে এসে বলটিকে ধরতে চেষ্টা করলো। বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠেছিল, বলটি সর্বোচ্চ কত উচ্চতায় উঠেছিল? দেখো তো আমাদের সর্বোচ্চ উচ্চতার সূত্র কি, ইউ স্কয়ার বাই 2g, ইউ স্কয়ার বাই 2g। তোমার যদি এই সূত্র মনে রাখতে কঠিন হয় তাহলে তোমার হচ্ছে এইটুকু কাজ বারবার করে নিতে হবে, মানে এই সূত্র থেকেই বের করবা, এই সূত্র থেকে এইটুকু কাজ করে এটা বের করে নিবা, ঠিক আছে। আর যদি মনে রাখতে পারো তাহলে তো তুমি গেইনার, তুমি খুব সহজেই করে ফেলতে পারবা, কোনো সমস্যা নেই, এই সূত্র ডাইরেক্ট ইউজ করতে পারবো। অনেকে প্রশ্ন করে ভাইয়া এই শর্টকাট সূত্র কি ইউজ করলে অঙ্ক হবে, অঙ্ক 1000% বার হবে, কোনো সমস্যা নেই। তাহলে সর্বোচ্চ উচ্চতা h ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার বাই 2g, ইউ স্কয়ার বাই 2g। তাহলে ইউ স্কয়ার কত, 20, 20 এর স্কয়ার ইনটু জি এর ভ্যালু হচ্ছে 9.8, তাহলে হচ্ছে 400 ভাগ হচ্ছে 19.6, 400 ভাগ কত, 19.6। দেখি এটা ভ্যালুটা কত আসে, 400 ভাগ 19.6, 400 ভাগ 19.6, তাহলে এটা হয় 20.408, 20.408 মিটার। এটা উচ্চতার একক কি, মিটার। সর্বোচ্চ কত উচ্চতায় উঠছিল? তোমাকে এটা বলতে পারতো যে এই বলটা উঠতে কত সময় লাগে, আমি তোমাকে আরো বোনাস হিসেবে পড়াই দিই, উঠতে কত সময় লাগে, উঠতে কত সময় লাগে, মানে সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগে আর কি। টি ইজ ইকুয়াল টু ইউ বাই জি, শুধু উঠতে বলছি কিন্তু, এই যে উঠতে, তাহলে ইউ বাই জি, ইউ হচ্ছে 20, 9.8, 20 ভাগ 9.8 হলে 2 পয়েন্ট সামথিং আসবে, 20 বাই 9.8 এ কত আসে, 20 ভাগ 9.8, 2.04 সেকেন্ড, 2.04 সেকেন্ড। তোমাকে এখান থেকে কি বলতে পারতো যে উড্ডয়ন কাল কত, মানে উঠতে এবং নামতে কত সময় লাগে, উড্ডয়ন কাল কত, এই তো এইটা 2 দিয়ে গুণ করে দিলেই তো হবে ভাই, এটাও সেম সময় তো লাগবে,
4.04 প্লাস 2.04, তাহলে 4.08 সেকেন্ড। বা তুমি যে সূত্র অ্যাপ্লাই করেও করতে পারতা যে 2u/g, 2u/g, তাহলে 2 ইন্টু ইউ এর ভ্যালু হচ্ছে 20 ভাগ জি হচ্ছে 9.8, তাহলে কত হবে এটা 40 ভাগ 9.8, ওই সেমই উত্তর হবে 40 ভাগ 9.8, তাহলে 4.08 সেকেন্ড, 4.08 সেকেন্ড। দেখছো তুমি সূত্র অ্যাপ্লাই করে করতে পারো, মানে লজিক ওইটাই, লজিক কি একই। তাহলে একটার মধ্যে তোমাকে আমি একবারে পরন্ত এবং নিক্ষিপ্ত থেকে যত অঙ্ক আসে সবই করাই দিলাম, তারপরও আমি আরো প্র্যাকটিস করাই। আচ্ছা এইটা দেখো, সাদিরের পক্ষে কি বলটিকে ক্যাচ ধরা সম্ভব কিনা, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো আমি তোমাকে একটু দেখাই, এটা হচ্ছে 20 বেগে একটি ক্রিকেট বলকে সুপন, এই যে সুপন নামের যে ছেলেটা সুপন, সে হচ্ছে একটা বলকে এরকম উপরের দিকে ঢিল দিছে, এরকম উপরের দিকে কি করছে ঢিল দিছে। একই সময় সাদির 30 মিটার দূর থেকে, সাদির কত মিটার দূরে ছিল, সাদির ছিল 30 মিটার দূরে, এখানে ছিল সাদির, ঠিক আছে, সাদির 30 মিটার দূর থেকে 6 ms−1 বেগে ছুটে এসে বলটিকে ধরতে চেষ্টা করলো। এখান থেকে সে দৌড় দিছে কত বেগে, 6 ms−1 বেগে দৌড় দিছে বলটাকে এসে ধরার জন্য। মানে বিষয়টা হচ্ছে, ধরো আমি এখান থেকে এই বলটাকে ঢিল দিলাম, আর 30 মিটার দূর থেকে আমার একটা বন্ধু এটা দৌড়ায় এসে ধরার চেষ্টা করতেছে, সে কি ধরতে পারবে কিনা। তাহলে এই ধরতে পারার চেষ্টাটা কি, তার এইখানে আসতে কত সময় লাগে, দেখো আমি তোমাকে আরো ভালো করে বুঝাই। এক হচ্ছে বলটি কত সময় শূন্যে ভেসে থাকে, মানে উঠতে আর নামতে এখানে কত সময় লাগে, এই টি সমান কত 2u/g না, উড্ডয়নকাল 2u/g, এই সময়টা। আর হচ্ছে সাদিরের এই 30 মিটার আসতে সমবেগে আসতেছে, কেমন বেগে, সাদির 6 ms বেগে ছুটে এসে কি বলটিকে ধরার চেষ্টা করলো, তাহলে বেগে ছুটে আসা মানে সমবেগে ছুটে আসা, তাহলে s = vt, t = s/v, এই দুইটা সময় বের করবা। তাহলে দেখি এই দুইটা সময় কত আসে, দুইটা সময় কত আসে, 2u/g, 2 ইন্টু, এটা তো আমরা আগের অঙ্ক বেরই করছি একবার, তারপরে এখানে করি 9.8, এটা কত আসে 4.08 আসে, কত সেকেন্ড 4.08 সেকেন্ড। এখন দেখি এর ক্ষেত্রে সময়টা কত, এস হচ্ছে 30 মিটার পথ সে আসবে, কত বেগে আসতেছে 6 বেগে, তাহলে কত সেকেন্ড সময় লাগবে 5 সেকেন্ড। তার মানে সে তার সময় বেশি লাগবে, বল এর আগে কি হয়ে যাবে মাটিতে পড়ে যাবে, এর আগে মাটিতে পড়ে যাবে। এটাকে তুমি t1 দিতে পারো, আর এটাকে তুমি t2 দিতে পারো, তাহলে কি লিখবা t1 is smaller than t2, t1 is smaller than t2, অর্থাৎ বলটা আগেই মাটিতে পড়ে যাবে, উপর দিয়ে উঠে এবং নিচে পড়ে যাবে, এই সময়ের মধ্যে সাদিক আসতে পারবে না, তার মানে ধরতে পারবে না। তাই সাদির কি করতে পারবে না, সাদির মুস্তাকিম মাটিতে পড়ার পূর্বে ধরা সম্ভব কিনা, তাহলে তাই সাদির ধরতে পারবে না, সাদির ধরতে পারবে না, পারবে না। আশা করি এটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো। এরপর দেখো, এটা বলটি কারা উপর দিকে নিক্ষেপের সময় একই সময়ে অপর একটি বস্তুকে 25 মিটার উঁচু স্থান থেকে ফেলে দেওয়া হলো, বস্তু দুটি মিলিত হবে কি, বস্তু দুটি মিলিত হবে, কারণ টাইপিস্টে কি ভুল যে করছে, আচ্ছা এটা আমি একটু কারেকশন করি। 20 মিটার আদিবেগে একটি ক্রিকেট বলকে সুপন উপরের দিকে কারা দিকে ছুড়ে দিল, একই সময়ে সাদির এত মিটার দূর থেকে তো চেষ্টা করলো। আচ্ছা বলটিকে কারা উপর দিকে নিক্ষেপের একই সময়ে অপর একটি বলকে 25 মিটার উঁচু স্থান থেকে ফেলে দেওয়া হলো, আচ্ছা ফেলে দেওয়া হয়েছে, বস্তু দুটি মিলিত হবে, বস্তু দুটি মিলিত, আচ্ছা এটা বাদ দাও, এটা বাদ দাও, এটা যেহেতু প্রশ্নটাই ভুল করছে এটা বাদ, এটা না পড়লেও সমস্যা নাই, তোমাকে যে বেসিক গুলো পড়াইছি ওইগুলাই আসবে, ঠিক আছে। এরপরে আসো আমাদের 3 নাম্বার টপিক, এটা হচ্ছে যদি তোমাকে প্রশ্ন হার্ড করতে চায়, স্যার যদি তোমার সাথে রাগ করে, স্যারের বউয়ের সাথে যদি রাগ করে এসে প্রশ্ন করার চেষ্টা করে, তাহলে এই হার্ড কোশ্চেন করে, তাহলে এখান থেকে আসবে বন্দুক এবং তক্তা। এই ক্ষেত্রে তোমাকে বলে রাখি, বন্দুক এবং তক্তার ক্ষেত্রে এই অঙ্ক শুধু এই সূত্র ইউজ করবা, b² = u² + 2s, b² = u² + 2s। আর এটা সবসময় কি হবে, কোনো একটা তক্তার ভিতরে যদি বন্দুকের গুলি ঢুকে বা কোনো একটা ওয়ালের ভিতরে, তখন কি হবে, তার বেগটা হ্রাস পাবে, তার মানে এটা সবসময় নেগেটিভ হবে, মানে এটা মন্দন হবে, মানে কি হবে মন্দন হবে। আর এস বের করতে বলে বেশিরভাগ সময় কি করতে বলে, এসটাকে বের করতে বলে। আচ্ছা আসো আমরা একটা অঙ্ক করার চেষ্টা করি। সূত্র তো বললাম এই যে কি সূত্র, b² = u² - +2as, এটা সবসময় কি হবে নেগেটিভ হবে। এই সূত্র দিয়েই ম্যাক্সিমাম এই অঙ্কগুলা হয়, তো মাঝে মধ্যে b = u +
এটা খুবই রেয়ার কেসে লাগে, খুবই রেয়ার কেসে লাগে, এটা তেমন লাগে না বললে চলে। এটা দিয়ে 99% অঙ্ক এগুলোর হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা দেখো, বন্দুক থেকে একটি গুলি লেগছে রে বাবা, গুলি গড় সুপার গুলি 300 মেশিন/টন বেগে বেরিয়ে গিয়ে একটি কাঠের তক্তায় আঘাত করে 4 সেন্টিমিটার যাওয়ার পর ব্যাগ অর্ধেক হারায়। তাহলে দেখো 300 মিটার বেগে গেছে, 4 সেন্টিমিটার যাওয়ার পরে অর্ধেক হারাইছে, তার মানে 300 ছিল, 300 এর অর্ধেক হারাইছে যেটা, এটা বাদ দিলেই তো যেটা অবশিষ্ট থাকে সেটা থাকে। তাহলে হারাইছে কত? 300 এর অর্ধেক, 300 এর কত? অর্ধেক। 300 এর অর্ধেক মানে কত? 150। এই যে 300 বিয়োগ 150 মানে আর 150 থাকে, আর 150 কি হয়? থাকে। গুলি সম্পূর্ণ তক্তা ভেদ করতে পারবে কিনা, গুলি সম্পূর্ণ তক্তা ভেদ করতে পারবে কিনা। তাই এই ক্ষেত্রে সবসময় তুমি আগে মন্দনটা বের করবা, কত মন্দন হয়েছে। মন্দন কিভাবে বের করবে? আমি সবসময় বলছি এই সূত্র ইউজ করে, যে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে দেখো এই ভি কত, শেষ বেগটা কত আসে দাঁড়াইছে? শেষ বেগটা দাঁড়াইছে 50, শেষ বেগটা দাঁড়াইছে কত? 50 ms/1। তো শেষ বেগটা দাঁড়াইছে 150 ms/1 ইজ হোল স্কয়ার। আদি বেগ হচ্ছে 300, আদি বেগ কত? 300 স্কয়ার প্লাস 2 ইনটু এই এর ভ্যালুটা আমরা বের করব। আর এস হচ্ছে দেখো 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটারকে মিটারে নিলে 0.04 মিটার, 0.04 মিটার। এখন আসো তাহলে এটা ক্যালকুলেশন করি, দেখি এর ভ্যালুটা কত আসে। এটা হচ্ছে যদি আমি সবগুলাকে এক পাশে নিয়ে আসি, এটা হবে 0.08 এ, 0.02 এর সাথে 0.08 এ, ঠিক আছে, 0.08 এ। আর এখান থেকে 150 বিয়োগ 300 হবে। এটাকে যদি এই পাশে আনি তাহলে 150 স্কয়ার বিয়োগ হচ্ছে 300 স্কয়ার। তোমরা ভেঙে লাইন বাই লাইন লিখতে পারো, আমি একটু শর্ট করে দিচ্ছি। তাহলে এখান থেকে এর ভ্যালুটা কত আসে দেখো, আমি একবারে ক্যালকুলেটর করে ফেলি। 150 মাইনাস 150 স্কয়ার মাইনাস হচ্ছে 300 স্কয়ার, আর ভাগ হচ্ছে এই যে এটা গুণ আছে ওই পাশে গেলে ভাগ হবে, ভাগ হচ্ছে 0.08 মাইনাস 843 750 মাইনাস 843 750 মিটার পার সেকেন্ড স্কয়ার, মিটার পার। একক গুলা কিন্তু সতর্কতার সাথে বসাইতে হবে, একক ভুল করলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। এখন দেখো বলছে গুলিটি সম্পূর্ণ তক্তা ভেদ করতে পারবে কিনা, তাহলে এস বের করতে হবে। কি বের করতে হবে? এস। দেখো এটা তোমাকে দুই ধাপে করাই দিতে পারি, দুই ধরনের তুমি করতে পারো। এক হচ্ছে, দেখো আমি তোমাকে দুইটা টাইপই বুঝাই। ধরো এই একটা তক্তা, এটা হচ্ছে তার সম্পূর্ণ তক্তাটা, ঠিক আছে। এটা আমি একটু ভালো করে বুঝাই। এই হচ্ছে সম্পূর্ণ তক্তা, ঠিক আছে। দেখো আমি এটাকে ডার্ক করে দিলাম। এটা একটা তক্তা, ঠিক আছে, যেটার পুরুত্ব হচ্ছে 6 সেন্টিমিটার। কত সেন্টিমিটার? 6 সেন্টিমিটার। মানে এইখান থেকে আমি এটা কালো কালি দেই, এইটুকু হচ্ছে টোটাল 6 সেন্টিমিটার। কয় সেন্টিমিটার? 6 সেন্টিমিটার। এখন এখান থেকে কি বলছে যে 4 সেন্টিমিটার যাওয়ার পর বেগ অর্ধেক হারায়, তাহলে 4 সেন্টিমিটার আসছে, মনে করো গুলিটা এই পর্যন্ত আসছে, ঠিক আছে। এই যে বুলেটটা এই পর্যন্ত আসছে, আসার পরে তার এইখানে আসার পরে ব্যাগ হইছে হচ্ছে, এইখানে আসার পরে ব্যাগ হইছে কত? 150 মিটার পার সেকেন্ড। তাহলে এই 150 এর জন্য আর পথ বাকি আছে কত? 2 সেন্টিমিটার। পথ বাকি আছে কত? আর 2 সেন্টিমিটার। আচ্ছা, আরেকটা হচ্ছে তুমি একবারে পুরোটা বের করবা। ধরো এই হচ্ছে আমাদের তক্তাটা, হ্যাঁ আমি এটা সাদাই দিই, যেহেতু আগের বার সাদা দিয়েছিলাম, সাদাই দিই। এই হচ্ছে আমাদের তক্তা, ঠিক আছে। এই তক্তার ভিতরে এইখানে ব্যাগ কত ছিল? এখানে ব্যাগ ছিল 300, ব্যাগ ছিল 300 ms/1। মানে যখন তক্তার ভিতরে ঢুকতেছিল আদি ব্যাগটা কত ছিল? 300। আচ্ছা, আর এখানে মন্দন কাজ করে কত? মন্দন কাজ করে কত বের করলাম? 843750 মাইনাস 843750 দেখতে হবে ভালো করে। 843750 ওকে, ms/2। এখন বলো তো এই 300 মিটার ব্যাগের সামনে কতটুকু পথ বাকি? 6 সেন্টিমিটার। কতটুকু পথ বাকি? 6 সেন্টিমিটার। তাহলে যদি 6 সেন্টিমিটার যাইতে পারে তাহলে বের করতে পারবে। আর তুমি যদি আদি বেগ 150 ইউজ করো, মানে এইখান থেকে তুমি এখন হিসাব শুরু করো, মানে তোমার আগের অংশ তুমি এখন ভুলে যাও, এখান থেকে যদি হিসাব শুরু করো তাহলে তার ব্যাগ হচ্ছে 150, মানে আদি ব্যাগ 150, আর পথ বাকি 2 সেন্টিমিটার। পথ বাকি কত?
2 সেন্টিমিটার, এই দুইটা টাইপেই তুমি করতে পারো। তাহলে আসো, সূত্র আমাদের ওই এটাই, যে ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2x। তাহলে ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as। ভি স্কয়ার ইজ ইকুয়াল টু, এখানেও এই সূত্রই, ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as। এই ক্ষেত্রে আদি বেগ ইউজ করবা 150, এই ক্ষেত্রে আদি বেগ ইউজ করবা 300। তাহলে দেখো আদি বেগ যদি 150 ইউজ করি, কতক্ষণ পর্যন্ত সে ভিতরে প্রবেশ করতে থাকবে? যতক্ষণ পর্যন্ত না তার বেগটা কি হয়, শূন্য হয়। এই ক্ষেত্রে ইউজ করবো 150 স্কোয়ার প্লাস 2 ইন্টু এ এর ভ্যালু কত, মাইনাস, বাপরে আসবে 8.843750 ইন্টু হচ্ছে এস, ইন্টু হচ্ছে কত, এস। বা এই 150 স্কোয়ার এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে না? 150 স্কোয়ার যদি এই পাশে আসে, বা একটা লাইন বেশি লিখি, 15 হচ্ছে 256, 20 প্লাসে মাইনাসে মাইনাস, এটা 2 দিয়ে গুণ করতে হবে। এই 150 স্কোয়ারে হচ্ছে 150 স্কোয়ারে তো এটা না, 150 15 স্কোয়ারে তো 225, 225 প্লাসে মাইনাসে মাইনাস 2 ইন্টু হচ্ছে 843750, বাপরে 1687500 7500s। তাহলে s কত এখন দাও, তাহলে s ইজ ইকুয়াল টু কত হয়? এটা পুরোটাই লিখি, নাহলে আবার তোমরা মাইন্ড করবা, পুরোটাই লিখি, বলবা যে ভাইয়া পুরোটা লিখে দেয় না, তাহলে শর্টকাট করে ফেলে। তাহলে মাইনাসটা এই পাশে আসলে প্লাস হয়ে যাবে, ঠিক না? 687500 s ইজ ইকুয়াল টু 22500 বা s ইজ ইকুয়াল টু 22500 ডিভাইডেড বাই হচ্ছে 1687500 দেখি s এর ভ্যালু কত আসে। এক্ষেত্রে যদি জাস্ট 2 সেন্টিমিটার আসে তাইলেই কিন্তু ভেদ করতে পারবে, জাস্ট 2 সেন্টিমিটার আসলেই হবে। তাহলে কত হবে, 22500 ভাগ হচ্ছে 1687500, বাপরে 0.013 এটা কি মিটার, কারণ আমার যেহেতু এটা সেন্টিমিটার ছিলাম, এটাকে সেন্টিমিটারে নেই, 100 দিয়ে গুণ করলে তো সেন্টিমিটারে চলে যায়, ইন্টু 100, তাহলে 1.33 সেন্টিমিটার, 1.33 সেন্টিমিটার। কিন্তু আমার পথ বাকি ছিল কত, 2 সেন্টিমিটার, তাহলে গেছে কত 1.33 সেন্টিমিটার। তাহলে কি ভেদ করতে পারবে? ভেদ করতে পারবে না। তাহলে সিদ্ধান্ত হচ্ছে ভেদ করতে পারবে না, পারবে না। এই একটা টাইপে করলে এইভাবে করতে পারো, এইভাবে করলে দেখবে সেমই উত্তর আসবে, সেম উত্তরই আসবে, কোনো টেনশন করার কিছু নাই, সেম উত্তরই আসবে। বা এই ক্ষেত্রে আমরা শেষ বেগ তো শূন্য, নাহলে তো চলতেই থাকতো। 0 ইজ ইকুয়াল টু, এই ক্ষেত্রে আমরা 300 স্কোয়ার ইউজ করবো, প্লাস 2 ইন্টু এর ভ্যালু হচ্ছে মাইনাস 84375 ইন্টু এস, বা প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসটাকে এই পাশে একবার এই পাশে নিয়ে আসি, মানে এটার মধ্যে সেম ক্যালকুলেশন। তাহলে 2 দিয়ে এটা গুণ করলে কত হয়, এটাই তো হয় 1687500 এই যে দেখো মাইনাস, এটা এস আসতো না, এটাকে এই পাশে নিয়ে আসছি, ইজ ইকুয়াল টু 300 স্কোয়ারে হচ্ছে 900, 300 স্কোয়ারে 900 কি 3 স্কোয়ারে তো 9, আর হচ্ছে 4টা শূন্য হবে, 4টা শূন্য হবে। বা এস ইকুয়াল টু 90000 ভাগ হচ্ছে 1687500, তাহলে 90000 ভাগ এটা, 90000 ভাগ হচ্ছে 1687500, 0.0533 মিটার। দেখো সেন্টিমিটারে নাও, সেন্টিমিটারে নিলে 100 দিয়ে গুণ, 100 দিয়ে গুণ, তাহলে 5.33 সেন্টিমিটার। তাহলে দেখো 1.33 সেন্টিমিটার, মানে 4 মিটার যাওয়ার পরে আরো 1.33 সেন্টিমিটার গেছে। তাহলে মোট কত গেছে, 5.33, মোট কত গেছে 5.3। তার আমরা এইটাতে একবার মোটটাই বের করে ফেলছি, 5.33, এটা সেন্টিমিটার, এটা কত মিটার, সেন্টিমিটার। কিন্তু আমার পথ বাকি ছিল কত, 6 সেন্টিমিটার, গেছে কত 5.33 মিটার। তাহলে ভেদ করতে পারে না, ভেদ করতে
পারে না। মানে আমি তোমাকে একটা অঙ্কের মধ্যে সবগুলো নিয়মে দেখাই দিছি যে দুই ভাবেই তোমরা করতে পারো। আই হোপ তোমরা এটা বুঝতে পারবা। এটা দেখো, অর্ধেক দূরত্ব গিয়ে যদি 2/3 হারায়, 2/3 হারানো মানে 2/3 মানে কি 2/3, 2/3, এটাকেই তো বলে 2/3 মানে 3/2 হারাইছে। কত এর 3/2? 300 এর 300 এর 3/2 এটা হারাইছে। এটা যদি তুমি মূল বেগটা থেকে বাদ দেও তাহলে তো তোমার কত বেগ আছে, অবশিষ্ট আছে, এটা বের হয়ে যাবে না? অবশিষ্ট বেগ, অবশিষ্ট বেগ। তাহলে দেখো কত হয়, 300 মাইনাস 100, 200, 300 মাইনাস 200 ইজ ইকুয়াল টু 100 মিটার মিটার পার সেকেন্ড। এটা কি তার অবশিষ্ট বেগ, এটা কি তার অবশিষ্ট বেগ। এখন কি সম্পূর্ণ তক্তা বের করতে পারবে কিনা? অর্ধেক দূরত্ব গিয়ে এটা হারাইছে। তাহলে এই ক্ষেত্রে তুমি এখন আবার মন্দনটা বের করো আগের মতো, বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, মন্দন বের করো। তাহলে ইউ হচ্ছে কত, 300, তো 300 স্কোয়ার, আর বেগ শেষ বেগ কত হয়েছে 100, শেষ বেগ কত হয়েছে 100 স্কোয়ার প্লাস 2 ইন্টু এ এর ভ্যালু বের করবো, আর এস কত, অর্ধেক গেছে, তাহলে 6 এর অর্ধেক কত, 4 সেন্টিমিটার। ও 4 সেন্টিমিটার যাওয়ার পর, সরি অর্ধেক দূরত্ব কি এখানে বলছে, অর্ধেক দূরত্ব কি, তাহলে 6 এর অর্ধেক হচ্ছে 3, 3 মিটারে নিলে 0.03, 0.03 সেন্টিমিটারকে মিটারে নিলে 0.03। তাহলে এখান থেকে দেখো এ এর হিসাবটা কত আসে, 0.06 a ইজ ইকুয়াল টু 100 স্কোয়ার বিয়োগ হচ্ছে 300 স্কোয়ার। তাহলে এ হবে হচ্ছে 100 স্কোয়ার বিয়োগ 300 স্কোয়ার ভাগ হচ্ছে 0.06, 100 স্কোয়ার বিয়োগ হচ্ছে 300 স্কোয়ার ভাগ হচ্ছে 0.06। তাহলে কত হলো, মাইনাস 1 না তো 13, কয়টা 3 রে ভাই, 1 2 3 6টা 3, 3 4 5 6, 6টা 3.33, পয়েন্ট আবার 33, বাহ সেই 0.33। এই হচ্ছে আমার এ বের হয়ে গেল, ঠিক আছে। এটা অবশিষ্ট বেগ, অবশিষ্ট বেগ, মন্দন বের হয়ে গেল। এখন তুমি চাইলে পুরাটা দিয়েও করতে পারো, মানে যে একবারে তুমি যদি 300 ইউজ করো তাহলে সম্পূর্ণ বেদ করতে 6 সেন্টিমিটার উত্তর হতে হবে। তাহলে উত্তর হতে হবে কত, 6 সেন্টিমিটার। আর যদি তুমি 100 ইউজ করো, যে 100 ইউজ করো, তাহলে অর্ধেক গেছিল, আরো 3 সেন্টিমিটার যাইতে হবে সম্পূর্ণ বেদ করতে, তাহলে উত্তর হওয়া লাগবে 3 সেন্টিমিটার। তুমি যেভাবে মন চায় এখন ওইভাবেই করতে পারো। তাহলে আমি ওই যে পুরাটা দিয়ে করে, বন্ধনটা তো বের করে ফেলছি, আমি যে 6 সেন্টিমিটার দিয়ে করি আর 300 দিয়ে করি। 6 সেন্টিমিটার বের করতে গেলে তোমার 300 আদি বেগ ইউজ করতে হবে। তাহলে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as, বা এখান থেকে আমরা লিখতে পারি ভি স্কোয়ার হচ্ছে 0, ইউ স্কোয়ার হচ্ছে 300 ইউজ করতেছি আমরা, প্লাস 2 ইন্টু এর ভ্যালুটা হচ্ছে যেটা, এর ভ্যালু হচ্ছে এটা বসাবা ইন্টু এস, বা এখানে যেহেতু এর ভ্যালুটা মাইনাস, তাহলে এটা মাইনাস হইতো, কিন্তু মাইনাস 2 ইন্টু যে এর ভ্যালুটা করলে যত আসে তত এস ইজ ইকুয়াল টু 300 স্কোয়ার মানে 90,000, মানে কত 90,000। এরপর হচ্ছে 90,000 ভাগ হচ্ছে যে এখানে যে গুণফলটা আসবে ওই গুণফলটা আমি একটু করে তোমাদেরকে জাস্ট উত্তরটা দেখাই দিই। আচ্ছা, তাহলে 2 ইন্টু 1, কয়টা 3, 6টা 3 না, 333.33, ঠিক আছে, ইন্টু হচ্ছে 2, তাহলে 2 ইন্টু 6টা 6.66, 90,000 ভাগ হচ্ছে 2, 6টা 6.66, 0.0337 মিটার। সেন্টিমিটারে নিলে এটা হবে 3.37 সেন্টিমিটার, 3.37 সেন্টিমিটার। তাহলে কি সম্পূর্ণ তক্তা ভেদ করতে পারবে না? সম্পূর্ণ তক্তা ভেদ করতে পারবে না, কারণ সম্পূর্ণ তক্তার দৈর্ঘ্য কত, 6 সেন্টিমিটার। সম্পূর্ণ তক্তার দৈর্ঘ্য কত, 6। এ পর্যায়ে আমরা আলোচনা করব পদার্থবিজ্ঞানের গ্রাফ নিয়ে। এই গ্রাফ তোমাদের পিছু ছাড়বে না কখনোই, যতদিন তোমরা সায়েন্স করবা এই গ্রাফ তোমার পড়তেই হবে। এটা এসএসসি স্টুডেন্টরা তো মুখস্থই করে, ইন্টারমিডিয়েট স্টুডেন্টরা একটু কিছুটা বোঝার চেষ্টা করে পড়ে, কিন্তু তারপরে ওদের মধ্যে একটা সমস্যা থেকে যায়। আমি এই জায়গাটা তোমাদেরকে একটু সময় নিয়েই বোঝাবো, একদম এটা স্কিপ করে যাবো না, একটু সময় নিয়ে বোঝাবো। ধৈর্য সহকারে দেখলে গ্রাফ নিয়ে জীবনে তোমার কোনোদিন সমস্যা হবে না। আসলে আমরা গ্রাফগুলো একটু পড়ি, আগে গ্রাফের চেহারা কেমন হবে সেটা বুঝতে হবে। সেই জন্য আমি তোমাদেরকে কয়েকটা জিনিস একটু শিখাই। দেখো,
আমাদের একটা গ্রাফের দুইটা অক্ষ থাকে, একটা হচ্ছে এক্স অক্ষ আর একটা হচ্ছে ওয়াই অক্ষ। এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। এখানে আমাদের এক্স অক্ষটাকে আমরা বলি স্বাধীন অক্ষ, এক্স অক্ষকে কি বলি? ইন্ডিপেন্ডেন্ট অক্ষ। ইন্ডিপেন্ডেন্ট কারণ কি? দেখো এক্স অক্ষটাকে ভূমি সমান্তরাল, আমরা এটাকে ভূমি হিসাবে কল্পনা করতে পারি। তাহলে দেখো তো ভূমি কি কারো উপর নির্ভর করে? আমি যদি এখানে দাঁড়ায় না থাকি তাহলে কি ভূমি থাকবে না এমন কোনো কিছু আছে? মানে কোনো কিছু না থাকলে ভূমির অস্তিত্ব থাকবে না এমন কোনো কিছু কিন্তু নাই। তার মানে ভূমিটা হচ্ছে একটা স্বাধীন জিনিস, সেহেতু আমাদের এক্স অক্ষটা হচ্ছে একটা স্বাধীন। আর দেখো ওয়াই অক্ষ হচ্ছে এক্স অক্ষের উপর দাঁড়িয়ে আছে। ওয়াই অক্ষটা কি আছে? এক্স অক্ষের উপর দাঁড়িয়ে আছে। যেমন আমি মাটির উপর দাঁড়িয়ে আছি, মাটি যদি না থাকতো তাহলে আমি এখানে দাঁড়ায় থাকতে পারতাম না, আমার অস্তিত্ব থাকতো না। তার মানে আমি হচ্ছে মাটির উপর বা ভূমির উপর নির্ভরশীল, সেহেতু আমরা ওয়াই অক্ষটাকে বলতে পারি যে এটা হচ্ছে ডিপেন্ডেন্ট অ্যাক্সিস। এটা হচ্ছে ডিপেন্ডেন্ট অ্যাক্সিস, ঠিক আছে। এখন আমরা যখন গ্রাফ অঙ্কন করবো, যে কোনো গ্রাফ অঙ্কন করবো, আমাদের দুইটা চলক নিয়ে গ্রাফ অঙ্কন করতে বলে, যেমন তোমাকে বলতে পারে বেগ বনাম সময়, বেগ বনাম সময়, বেগ বনাম সময়, ভি বনাম, এটা কি হলো? কলম দুটো পড়ে গেল, এটা এই জায়গাটা একটু স্কিপ করে দিলে হবে, সমস্যা নাই, এডিট করতেই হবে এটা। আচ্ছা দেখো, তাহলে আমরা বি বনাম টি এর যখন গ্রাফ অঙ্কন করবো, তাহলে দেখো বেগ এবং সময়। এখন তোমার চিন্তা করতে হবে কে স্বাধীন কে পরাধীন। সময় কি কারো উপর নির্ভর করে? একটা কথা আছে না, টাইম এন্ড টাইড ওয়েট ফর নাইন। সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। তার মানে কি সময় একটা স্বাধীন জিনিস। আর দেখো বেগ, যদি সময় না থাকতো, টাইম না থাকতো, তাহলে কি তুমি একটা গাড়ি দৌড়াইতে পারতো, একটা বাইক চলতে পারতো, একটা গাড়ি চলতে পারতো, তার বেগ হইতে পারতো না। অর্থাৎ সময় ছাড়া বেগ চলতে পারে না। কিন্তু বেগ না হইলেও তুমি গাড়ি চালাবে না, আজকে সারাদিন শুয়ে থাকবে, তার মানে কি সময় যাবে না? সময় যাবে। তার মানে সময়টা হচ্ছে স্বাধীন। তাহলে তুমি যখন বেগ বনাম সময় লেখচিত্র অঙ্কন করবা, তখন তোমাকে এইভাবে অঙ্কন করতে হবে যে এক্স অক্ষে হচ্ছে সময় আর ওয়াই অক্ষে হচ্ছে বেগ, ওয়াই অক্ষে হচ্ছে বেগ, ঠিক আছে। এরকম ভাবে তোমার সময় যদি কোনো গ্রাফে থাকে, কোনো গ্রাফে যদি সময় থাকে, তাহলে সেটা সব সময় এক্স অক্ষে হবে, কারণ সময় স্বাধীন চলক। এরপর আমি তোমাকে বললাম যে একটা আরেকটা দেই, ত্বরণ বনাম সরণ। এক্ষেত্রে দেখো ত্বরণ এবং সরণ দুইটাই কিন্তু পরাধীন চলক। কিভাবে? দেখো ত্বরণ না থাকলে সরণ হয় না, ত্বরণ না থাকলে কি সরণ হবে? মানে তোমার যদি এক্সিলারেশন না হয় তাহলে কিন্তু সরণটা হবে না। আবার দেখো সরণ না থাকলে ত্বরণও হবে না। যদি তুমি সরণ না গোটাও তাহলে কি ত্বরণ হবে? ত্বরণ হবে না। এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো যে ভাইয়া সমবেগে তো ত্বরণ শূন্য হয়, সমবেগ যখন হয় তখন তো ত্বরণটা কি হয়? তখন ত্বরণটা হয় শূন্য। তার মানে কি তখন সরণ হয় না? তখনও সরণ হয়, কিন্তু তখনও ত্বরণের মান আছে। ত্বরণের মান কত? জিরো। ত্বরণের মান কত? জিরো। তার মানে ত্বরণটা আছে, জিরো হলেও তো এটা আছে, কোনো কিছু একটা আছে। তাহলে সেক্ষেত্রে তুমি যদি দুইটাই পরাধীন হয়, তাহলে তুমি যেটাকে যে অক্ষে মন চায় ওই অক্ষেই নিতে পারো। এখানে এ নিলা, আবার এখানে এস নিলা, এটাও হবে। আবার এখানে এস নিলা, এখানে এ নিলা, এটাও হবে। মানে এই হচ্ছে তোমার গ্রাফ অঙ্কনের একদম বেসিক কথা। এরপরে হচ্ছে এখন গ্রাফের চেহারাগুলা কেমন হবে, এই জন্য আমি তোমাকে কতগুলো সমীকরণ একটু লিখে দেই যে x is equal to something, যেমন হইতে পারে x is equal to 5, এটার গ্রাফ কেমন হবে? দেখো এটার ক্ষেত্রে হচ্ছে x এর মান কোনো কিছু আছে, মানে x এর মান 5, তাহলে দেখো x এর মান 5 কত? 1 গড় 2 গড় 3 গড় 4 গড় 5 গড়, তাহলে x এর মান 5 মানে এই যে এরকম একটা রেখা। এটা হচ্ছে এই যে সরলরেখাটা হইলো, এই সরলরেখাটা হচ্ছে x is equal to 5 এর সরলরেখা। তখন গ্রাফের চেহারাটা হবে এরকম, অর্থাৎ x is equal to something, এই গ্রাফের চেহারা হবে এরকম। এইটুকু ভ্যালু হচ্ছে 5। তাহলে এটাকে আমরা একদম সমীকরণ আকারে বলতে গেলে, ফর্মালি বলতে গেলে x is equal to ধরো a, সেক্ষেত্রে গ্রাফটা হবে এই যে এরকম। এইটুকুর ভ্যালু হচ্ছে a, এটুকু ভ্যালু হচ্ছে a। বইয়ে তোমার এইভাবে দেওয়া আছে, এটা বুঝাইলাম তোমাকে, জাস্ট বোঝানো হলো। এরপরে দেখো এরকম হইতে পারে y is equal to something, ঠিক আছে। যেমন হইতে পারে ধরো y is equal to 5 ই বললাম, y is equal to 5, তাহলে এটা x অক্ষ y অক্ষ, ঠিক আছে। তো y is equal to 5, তাহলে 1 গড় 2 গড় 3 গড় 4 গড় 5 গড়। এই যে এইখান থেকে যে সরলরেখাটা পাইলাম, এটা হচ্ছে y is equal to 5। এটা কি y is equal to 5? এটাকে বইয়ের ভাষায় ফর্মালি বললে, ধরো আমি বললাম y is equal to b, মানে হচ্ছে একটা কনস্ট্যান্ট, তখন এটার চেহারাটা কিরকম? এই যে এরকম। এইটুকু অংশ হচ্ছে b। আই হোপ এটা
বুঝাইতে পারছি। এরপরে দেখো আমাদের উচ্চতর গণিতে এই অংশটা পড়ার কথা যে y ইজ ইকুয়াল টু mx, y ইজ ইকুয়াল টু mx, এটা কি একটা মূল বিন্দুগামী সরলরেখা। কোনো যদি হয় কোনো একটা সমীকরণ যদি তোমার কাছে এরকম হয় y ইজ ইকুয়াল টু mx, তখন এটার গ্রাফের চেহারা হবে মূল বিন্দুগামী সরলরেখা, মূল বিন্দুগামী সরলরেখা। এই যে এই রেখার হচ্ছে y ইজ ইকুয়াল টু mx, যেখানে এই m এর পরিচয় হচ্ছে ঢাল, m এর পরিচয় কি ঢাল। আচ্ছা, এরপরে দেখো এটারে আরো একটা রূপ আছে যে y ইজ ইকুয়াল টু mx প্লাস c, y ইজ ইকুয়াল টু mx প্লাস c, এটাও সরল রেখা, তবে এটার মূল বিন্দুগামী না, এটা মূল বিন্দুগামী না। এই যে এরকম এইখানে যে অংশ কর্তৃত করলো y অক্ষ থেকে কর্তৃত অংশ হচ্ছে c, y অক্ষ থেকে কর্তৃত অংশ হচ্ছে c, তাহলে এই c এর পরিচয় হচ্ছে y অক্ষ থেকে কর্তৃত অংশ, y অক্ষ থেকে কর্তৃত অংশ। আর m এর পরিচয় আগেও বললাম যে m হচ্ছে সরলরেখার ঢাল, m হচ্ছে কি সরলরেখার ঢাল বা স্লোপ। ঠিক আছে, এরপরে আসো আমি আরো একটু এখন আমি এগুলাকে একটু অ্যাপ্লাই করি, আমাদের গতির যে অধ্যায়টা আছে এখানে আমি এই সূত্রগুলো একটু অ্যাপ্লাই করি। আরো দুইটা একটু তোমাকে দেখাই অ্যাডভান্স লেভেলের, যদি এইচএসসির কেউ এই ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকো তাহলে এটা তাদের জন্য সবচেয়ে বেশি উপকারী হবে। দেখো আমি তোমাকে বললাম যে y ইজ ইকুয়াল টু 4ax স্কোয়ার। এখন দেখো একটা সিঙ্গেল আর একটা হচ্ছে স্কোয়ার, একটাতে পাওয়ার সিঙ্গেল আর একটা হচ্ছে পাওয়ার স্কোয়ার। এটার চেহারা হবে এরকম উপবৃত্ত, এই যে এরকম উপবৃত্ত। ঠিক আছে, এরকম উপবৃত্ত হবে। দেখো যার সিঙ্গেল পাওয়ার এই হা করা অংশটা তার দিকে থাকবে, যে হা করে থাকবে, যার সিঙ্গেল পাওয়ার তার দিকে হা করা অংশ থাকবে। এরকম সেম বলতে পারি যে x ইজ ইকুয়াল টু 4ay স্কোয়ার। এটার গ্রাফ কেমন হবে? দেখো x কি সিঙ্গেল, x হচ্ছে সিঙ্গেল, তাহলে যার যে সিঙ্গেল তার দিকে হচ্ছে সেই অক্ষ বরাবর হচ্ছে যেটা x অক্ষ বরাবর তার হা করা অংশটা থাকবে। এই হচ্ছে গ্রাফের তোমার সামগ্রিক যে বেসিক আছে সেগুলো। অর্থাৎ দেখো একটা সিঙ্গেল আর একটা যদি হয় ডাবল পাওয়ার, একটা যদি সিঙ্গেল পাওয়ার আর একটা যদি ডাবল পাওয়ার হয় তখন সেটা হয় পরাবৃত্ত। এই গ্রাফটার নাম হচ্ছে পরাবৃত্ত। গ্রাফটার নাম কি? এই গ্রাফটার নাম হচ্ছে পরাবৃত্ত। গ্রাফের নাম কি? পরাবৃত্ত। আচ্ছা, এখন দেখো আমার যদি নেগেটিভ ভ্যালু না থাকে, ধরো আমি সময় নিয়ে অঙ্কন করবো, তাহলে আমার এই নেগেটিভ ভ্যালুটা থাকবে না। আসলে আমরা দেখার চেষ্টা করি। এটা হচ্ছে আমাদের এসএসসি লেভেলের যেটুকু লাগবে এই পেজটা সমবেগ। আমরা যে গ্রাফগুলো পড়বো সবগুলো আমি এখানে তোমাকে দিয়ে দিতেছি, যে গ্রাফগুলো লাগবে এমসিকিউ এর জন্য মাস্ট সমবেগ। তাহলে দেখো সমবেগ মানে কি? বি এর একটা মান যেটা হচ্ছে কনস্ট্যান্ট, বি এর মানটা কি কনস্ট্যান্ট। কার সাপেক্ষে কনস্ট্যান্ট? টি এর সাপেক্ষে কনস্ট্যান্ট। অন্তত সময় যদি সময় বাড়লেও বেগটা বৃদ্ধি পায় না, তাহলে সেক্ষেত্রে সময় বনাম বেগের গ্রাফটা কেমন হবে? সময় বনাম বেগ, দেখো সময় বনাম বেগের গ্রাফ কেমন হয়? তাহলে সময় থাকলে আমরা সবসময় সময়টাকে এক্স অক্ষে নিই, আর বেগটাকে কোন অক্ষে নিব? ওয়াই অক্ষে। বেগটাকে কোন অক্ষে নিব? ওয়াই অক্ষে। তাহলে দেখো বেগ হচ্ছে ওয়াই অক্ষে নিছি, তাহলে বেগটাকে কোন অক্ষে নিছি? ওয়াই। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, ওয়াই ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। দেখো তো ওয়াই ইজ ইকুয়াল টু কনস্ট্যান্টের গ্রাফ কেমন ছিল? এই যে এরকম এক্স অক্ষের সমান্তরাল। দেখো আমাদের এই যে ওয়াই ইজ ইকুয়াল টু সামথিং, ওয়াই ইজ ইকুয়াল টু সামথিং, মানে ওয়াই ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এই যে 5 একটা কনস্ট্যান্ট, এটা কার সমান? এই এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল। এরকম হবে এই গ্রাফ। আচ্ছা, এরপরে দেখো সমবেগে বেগ বাই সময় হলো, তাহলে এখন এটা হচ্ছে বেগ বনাম সময়। এখানে লিখে দিবা বেগ বনাম সময়। এরপরে আসো সমবেগের ক্ষেত্রেই সরণ বনাম সময়, সরণ বনাম সময়, সরণ বনাম সময়। সময় আছে মানে সময় এক্স অক্ষে যাবে, সময় কোন অক্ষে যাবে? এক্স অক্ষে যাবে, আর সরণ ওয়াই অক্ষে যাবে। এখন বলতো সমবেগের ক্ষেত্রে সরণের সূত্র কি? এস ইজ ইকুয়াল টু ভিটি, এস ইজ ইকুয়াল টু ভিটি। এখন ভিটা কি? কনস্ট্যান্ট। ভিটা কি? কনস্ট্যান্ট বা ধ্রুবক। এসটাকে কোন অক্ষে নিছি? দেখো তো এক্সটাকে কোন অক্ষে নিছি? এক্সটাকে নিছি ওয়াই অক্ষে, এক্সটাকে নিছি ওয়াই অক্ষে, ইনটু ভি হচ্ছে একটা ধ্রুবক। ভি হচ্ছে কি? ধ্রুবক। আচ্ছা ধ্রুবকটা আমি পরে লিখতেছি, আগে দেখো টিটাকে কোন অক্ষে নিছি? এক্স অক্ষে, টিটাকে কোন অক্ষে নিছি? এক্স অক্ষে। এই ধ্রুবকটাকে আমি এম বলতে পারি, যে এম কি? ঢাল। ঢাল কি একটা ধ্রুবক না? সরলরেখা যারা পড়ছো, সরলরেখায় কি ঢাল একটা ধ্রুবক। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স পাইতেছি। তাহলে এখান থেকে আমরা সমীকরণটা কি পাইছি? ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স। ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স এর চেহারা কেমন? মূল বিন্দুগামী সরলরেখা, মূল বিন্দুগামী সরলরেখা। তুমি জাস্ট এই কনসেপ্টগুলো বুঝলেই
গ্রাফগুলো তুমি খুব সুন্দর করে আঁকাইতে পারবা। এরপরে দেখো সমতরণে আমাদের লাগবে হচ্ছে সমতরণের গুলা। সমতরণের ক্ষেত্রে সমতরণের ক্ষেত্রে যদি তুমি বেগ বনাম সময় লেখচিত্র অঙ্কন করো, বেগ বনাম সময়, তাহলে বেগ বনাম সময় মানে বেগ হচ্ছে y অক্ষে, সময় সব সময় x অক্ষে, সময় কোন অক্ষে x অক্ষে। এখন দেখো তো সমতরণে বেগ আছে এবং সময় আছে কোন সূত্রের মধ্যে? সমতরণের ক্ষেত্রে সূত্র কোনটা? বেগের সূত্র v = u + at, v = u + at। এখন দেখো ভিটাকে কোন অক্ষে নিছি? y অক্ষে, তাহলে v এর জায়গায় আমরা লিখতে পারি y। আর ইউটা কি? আদিবেগ। ইউটা কি? আদিবেগ। এটা কি একটা ধ্রুবক না? ধ্রুবককে আমরা কি বলি? ধ্রুবককে আমরা বলি c। ধ্রুবককে কি বলি? কনস্ট্যান্ট c। প্লাস এটাকে কোন অক্ষে, এত সমবেগ, এটা কি যে সমতরণ, তার মানে সম থাকলে কি সবসময় কনস্ট্যান্ট থাকতেছে, কনস্ট্যান্ট থাকতেছে। তাহলে দেখো এই কনস্ট্যান্টটাকে আমরা লিখলাম m। আর দেখো টিটা কোন অক্ষে আছে? x অক্ষে, তাহলে এটা কোন অক্ষে লিখতে পারতেছি? x অক্ষে। দেখো তো y = mx + c। গ্রাফটা কেমন হয়? এই যে x অক্ষ থেকে একটা কর্তিত অংশ থাকে, এইটুকু হচ্ছে u, এটুকু হচ্ছে কি u বা c। আমরা যে দেখেছিলাম না যে y অক্ষ থেকে কর্তিত অংশ। আর এই রেখার যে ঢাল, এই ঢালটা কি? এই ঢালটা হচ্ছে ত্বরণ নির্দেশ করে। এগুলো একটু মনে রাখবে যে বেগ বনাম সময় লেখচিত্রের ঢাল কি নির্দেশ করে? ত্বরণ নির্দেশ করে। বেগ বনাম সময় লেখচিত্রের ঢাল কি নির্দেশ করে? ত্বরণ নির্দেশ করে। আর দেখো এখানে সরণ বনাম সময় লেখচিত্রের ঢাল কি নির্দেশ করে? যে ঢাল কি নির্দেশ করে? বেগ নির্দেশ করে। ঢাল বেগ নির্দেশ করে। ঢাল কি নির্দেশ করে? বেগ নির্দেশ করে। আর এইখানে দেখো এই ক্ষেত্রে এটার ঢাল কত? 0। ঢাল কত? ঢাল যেহেতু উটা বাই হাঁটা, যারা হায়ার বেসিক টর্ড করছো তারা জানো। তাহলে এই ক্ষেত্রে ঢাল 0। এই ক্ষেত্রে ঢাল কত? 0, কারণ এখানে উঠছে না, কোন রেখা কি এখান থেকে উপরে উঠছে? উঠে নাই, তাহলে উঠছে 0 কিন্তু হাঁটছে, তাহলে 0/something, 0/something মানে কত? 0। এই জন্য এটার ঢাল হচ্ছে 0। এরপর দেখো সমতরণের ক্ষেত্রে বেগ বনাম সময় পাইলাম, এখন দিচ্ছি সরণ বনাম সময়। সরণ বনাম সময় সবগুলা গ্রাফ তোমাকে এই এক পেজে দেখাই দিতেছি। এই এক পেজে হচ্ছে তোমার সবগুলা গ্রাফ আছে, একদম এসএসসি লেভেলে তোমার যতটুকু গ্রাফ দরকার সবগুলাই আছে। দেখো সরণ বনাম সময় লেখচিত্র, সময় আছে মানে সময় x অক্ষে, আর সরণটা হবে y অক্ষে। সরণটা হবে কোন অক্ষে? y অক্ষে। এখন বলো তো সমতরণের সরণের সূত্র কি? সরণের সূত্র হচ্ছে s = ut + ½ a t²। s = ut + ½ a t²। আচ্ছা এখন দেখো এটাকে কি লেখা যায়? s টা দেখো সিঙ্গেল, পাওয়ার কত? সিঙ্গেল, s এর পাওয়ার সিঙ্গেল। আর t এর পাওয়ার দেখো ডাবল, t এর পাওয়ার কত? ডাবল। কি বলছিলাম? একটার পাওয়ার যদি সিঙ্গেল হয়, এই যে একটার পাওয়ার সিঙ্গেল আর একটার পাওয়ার ডাবল, গ্রাফ কেমন হবে? পরাবৃত্ত। গ্রাফ হবে কার? পরাবৃত্তের। আর পরাবৃত্তের চেহারা কেমন হবে? যার সিঙ্গেল পাওয়ার তার দিকে হাঁ করা অংশ থাকবে, যার সিঙ্গেল পাওয়ার তার দিকে হচ্ছে হাঁ করা অংশ থাকবে। তাহলে দেখো তো এখানে সিঙ্গেল পাওয়ার কার? সিঙ্গেল পাওয়ার হচ্ছে s এর। সিঙ্গেল পাওয়ার কার? s এর। তাহলে s এর দিকে হাঁ করা অংশ থাকবে, অর্থাৎ এই যে এরকম হবে। এখন এটাকে আমি এই যে নেগেটিভ দিকে কেন আঁকলাম না? দেখো এটা আমি অন্য কালার দিই। s এর দিকে এরকম হাঁ করা অংশ থাকবে, এটা এদিকেও তো আমি দিতে পারতাম। এইদিকে কেন দিলাম না? কারণ t তো নেগেটিভ হইতে পারে না। এইদিকে হইলে কি x অক্ষের নেগেটিভ দিল না, টাইম কি নেগেটিভ হইতে পারে না? এই জন্য আমার নেগেটিভ পোর্শনটা নাই, এই জন্য আমার কি নাই? নেগেটিভ যে অংশটা সেটা নাই। এই যে কয়েকটা গ্রাফ, এই গ্রাফটাই হচ্ছে তোমার এসএসসি লেভেলে সব গ্রাফ এখানে আছে। ঠিক আছে, এখন আসলে আমরা গ্রাফের অঙ্কগুলো কিভাবে আসে সেগুলো দেখি। সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক কিন্তু গ্রাফের অঙ্ক। দেখো বেগ বনাম সময়ের একটা লেখচিত্র, যেখানে লেখচিত্র এক প্রদত্ত বেগ বাই সময় লেখচিত্রে দুটি ভিন্ন গাড়ির জন্য দুটি ভিন্ন রেখা দেখানো হয়েছে। যেখানে প্রথম গাড়ির জন্য ও এ বি, প্রথম গাড়ি এই যে ও এ বি, এবং দ্বিতীয় গাড়ির জন্য সিডি রেখা, এবং দ্বিতীয় গাড়ির জন্য এই সিডি রেখা পাওয়া গেল। লেখচিত্র একের প্রথম গাড়ির ত্বরণ নির্ণয় করো, প্রথম গাড়ির ত্বরণ নির্ণয় করো। তাহলে দেখো ত্বরণ কোথায় থাকে? সমবেগে ত্বরণ 0। আমরা দেখছি কি সমবেগে ত্বরণ 0। এই যে এখানে দেখো সমবেগ, এ অংশেও ত্বরণ হচ্ছে বেগ হচ্ছে 40, বি অংশেও বেগ কত? 40। তাহলে সমবেগে ত্বরণ 0। ত্বরণ কখন হয়েছে? ত্বরণ হয়েছে এই অংশে, ও এ অংশে ত্বরণ হয়েছে, ও এ অংশে ত্বরণ হয়েছে। তাহলে লিখবো এক গাড়ির ত্বরণ নির্ণয় করো। তাহলে ত্বরণ তুমি চাইলে দুইটা ত্বরণই নির্ণয় করতে পারো। প্রথম গাড়ির ত্বরণ, প্রথম গাড়ির ত্বরণ, ত্বরণ এটা তুমি দুই ভাবে নির্ণয় করতে পারো। একটা হচ্ছে ঢালের মাধ্যমে, ঢালের কনসেপ্টটা তোমাদেরকে একটু দেখায় দেই।
একটা হচ্ছে ঢালের মাধ্যমে, আর একটা হচ্ছে তুমি সরাসরি সূত্র প্রয়োগ করে বের করবা। দেখো এই অংশটাতে ত্বরণ আছে, এই অংশটাতে কেবল কি আছে, ত্বরণ আছে। তাহলে বলতো আদি বেগটা কত, আদি বেগ 0, শেষ বেগ কত, এই যে 40, সময় কত 20। তাহলে এখান থেকে তুমি ত্বরণের সূত্র অ্যাপ্লাই করতে পারো, a = v - u / t। v কত, শেষ বেগ 40, আদি বেগ কত 0, সময় কত, সময় হচ্ছে 20, সময় কত 20। তাহলে 40 20 দিয়ে ভাগ করলে 2 ms ইনভার্স 2, 2 ms ইনভার্স 2। এটা কোন অংশে, অয়ে অংশে। এটা কোন অংশে, অয়ে অংশে। এই অংশটাই তুমি চাইলে অয়ে অংশের ঢাল, অয়ে অংশের ঢাল। ঢাল সমান আমরা কি জানি, y2 - y1 / x2 - x1। এই যে উটা বাই হাঁটা, উটা মানে y অক্ষ বরাবর কতটুকু উঠছে, এই যে 0 থেকে 40 পর্যন্ত উঠছে। তাহলে দেখো 40, এই যে y2 হচ্ছে এই উটার শেষ বিন্দু, y অক্ষের সর্বোচ্চ বিন্দু। এখানে কত ছিল, সর্বোচ্চ বিন্দু ছিল 40। তাহলে 40 বিয়োগ y অক্ষের সর্বনিম্ন বিন্দু 0, x অক্ষের সর্বশেষ বিন্দু কত 20, বিয়োগ x অক্ষের সর্বনিম্ন বিন্দু 0। তাহলে কত হলো 2 ms ইনভার্স 2। এই দুইভাবেই তুমি অঙ্কটা করতে পারো। এটা নির্ণয় করলে এখানে রাখলেই অঙ্ক শেষ হয়ে যাবে। তুমি যদি চাও a b অংশটা বের করে দিবা, তাহলে a b অংশটা তুমি বের করে দিতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে দেখো a b অংশে দুইভাবেই করতে পারো। a b অংশে a = v - u / t। তাহলে a b অংশে v ও 40, u ও 40, আর t কত, এই 20 থেকে 40, তাহলে t হচ্ছে 20। তাহলে 0/20 মানে কত, 0 ms ইনভার্স 2, 0 ms ইনভার্স। তো এটাকে তুমি তাহলে ডাল দিয়ে করতে পারো, যে a b অংশের ক্ষেত্রে ডাল m = y2 - y1 x2 - x1। তার মানে হচ্ছে 40 - 40 ভাগ হচ্ছে 40 - 20। তাহলে কত হলো 0 ms ইনভার্স 2, 0 ms ইনভার্স 2। ঠিক আছে, এই দুইভাবেই তুমি করতে পারো। লেখচিত্র থেকে গ্রাফ যত আছে, গ্রাফের সব ত্বরণ এইভাবে নির্ণয় করবো, সব ত্বরণ এইভাবে নির্ণয় করবো। এরপর দেখো বলছে 30 সেকেন্ডে কোন গাড়িটি বেশি দূরত্ব অতিক্রম করবে। তাহলে 30 সেকেন্ডের জন্য হিসাব করতে হবে। তাহলে দেখো প্রথম যে গাড়িটা, এটা হচ্ছে প্রথম 20 সেকেন্ড গেছে সমতরণে। তাহলে সমতরণের ক্ষেত্রে s = ut + ½ at²। তুমি এটাও চাইলে এই ক্ষেত্রফল দিয়ে বের করে ফেলতে পারো, যে ½ × ভূমি গুণ উচ্চতা, এটা দিয়েও বের করতে পারো। আমি দুইভাবে যদি তোমাকে দেখাইতে পারি, u কত 0, তাহলে 0-র সাথে কোনো কিছু গুণ করলে এটা 0 হয়ে যায়। এই পোরশনটা কি হয়ে যাবে, এই পোরশনটা 0 হয়ে যাবে। তাহলে 0 ½ at², ½ × a এর ভ্যালু 2 পাইছিলাম, আর t হচ্ছে 20 সেকেন্ড, 20²। ঠিক আছে, 20²। তাহলে ½ 2 2 কাটলে 2 কাটা, তাহলে 20² করলে 400 মিটার, 20² করলে 400 মিটার। এটাকে তুমি এইভাবে বের করতে পারতে। জানো এই বেগ বনাম সময় লেখচিত্রের যে ক্ষেত্রফলটা হবে, এই ক্ষেত্রফলটাই হচ্ছে সরণ নির্দেশ করে। ক্ষেত্রফলটা কি নির্দেশ করে, সরণ নির্দেশ করে। দেখো তাহলে একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি, ½ × ভূমি গুণন উচ্চতা, ½ × ভূমি, মানে ভূমি কত x অক্ষ, এটা শুধু তুমি x লিখলেই হয়, x, আর উচ্চতা কত, উচ্চতা হচ্ছে যেটা, এটা কি y অক্ষের মান না, এটা y অক্ষের মান না, y অক্ষ। তাহলে ½ × x এর ভ্যালু কত 0 থেকে 20, তার মানে 20, ইনটু y অক্ষের ভ্যালু কত দেখো তো, এই যে 0 থেকে 40, 0 থেকে 40, তাহলে 40। তাহলে দেখো এখানে কাটলে 10 এর সাথে 40 গুণ করলে 400 মিটার। তুমি দুইভাবেই করতে পারো, তোমার যেটা মন চাই, এটা ভালো লাগলে এটা করবে, এটা ভালো লাগলে এটা করবে। এটা হচ্ছে প্রথম 20 সেকেন্ডের হইলো, এটা কি হলো প্রথম 20 সেকেন্ডের। এখন তো চাইছে তো তোমার 30 সেকেন্ডের, তাহলে এখান থেকে আরো এই পর্যন্ত হিসাব করতে হবে, এই পর্যন্ত। তাহলে এইটুকু অংশ দেখো তো সমবেগে গেছে না, সমবেগে ত্বরণ কত, তাহলে পরবর্তী 10 সেকেন্ডে s = vt। তাহলে v হচ্ছে 40 × t হচ্ছে 10, আরো 400 মিটার, তাহলে মোট কত হইলো, মোট কত হইলো দেখো তো, মোট হইলো 400 + 400, এই যে 400 আর এই যে 400, এই যে 400 মিটার = কত, 800 মিটার। এখন তুমি চাইলে যে বিকল্প যেটা দেখাইতেছিলাম, এটা কি পুরোটাই বিকল্প দিয়ে করতে পারো। দেখো এখানে কি ক্ষেত্র তৈরি হলো, একটা চতুর্ভুজ তৈরি হলো না, আয়তক্ষেত্র তৈরি হলো না। আয়তক্ষেত্রের ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেখো আবার, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য হচ্ছে x, প্রস্থ হচ্ছে y, তাহলে হচ্ছে x এর মান কত
20 থেকে 30 তাহলে 10 ইন্টু ওয়াই এর ভ্যালু কত এই পর্যন্ত মানে 40, তাহলে কত হইলো 400 মিটার। 400 মিটার, তাহলে এই ক্ষেত্রে মোট কত হয় যে 400 যোগ 400 মোট হচ্ছে 800। তাহলে এ গাড়ির ক্ষেত্রে এটা বের করলাম, এখন বি গাড়িরটাও বের করতে হবে। আচ্ছা বি গাড়িটা আমরা এখানে বের করে ফেলতে পারবো, খুবই সহজ আছে। দেখো বি গাড়ি কি হয়েছে 40 থেকে যাত্রা শুরু করে একদম 30 এসে 0-তে এসে থাইমা গেছে। এটা কি হয়েছে মন্দন হয়েছে। মন্দন বা ত্বরণের ক্ষেত্রে আমার সূত্র কি এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। এখন দেখো এখানে কিন্তু এটা আমরা জানি না, এটা আগে বের করে নিতে হবে। এটা আগে কি করতে হবে বের করতে হবে। তাহলে এ যদি বের করতে চাই এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে দেখো ভি কত শেষ বেগ কত হলো, শেষ বেগ আসলো এই যে এই পর্যন্ত আসছে তার মানে 0, শেষ বেগ হচ্ছে 0 মাইনাস আদি বেগ কত 40 থেকে যাত্রা শুরু করছে না 60 থেকে যাত্রা শুরু করছে 60 ডিভাইডেড বাই টি কত দেখো তো এই যে 0 থেকে এই যে 30, তাহলে কত এটা 2 ms ইনভার্স 2 মাইনাস 2 এই যে মাইনাস 60, তাহলে মাইনাস 2 ms ইনভার্স 2 জাস্ট এখানে মাইনাস 2 বসাই দেব। তাহলে এস এর ভ্যালু হবে ইউ হচ্ছে 60 ইন্টু টি এর ভ্যালু হচ্ছে 30 প্লাস হাফ ইন্টু এ এর ভ্যালু হচ্ছে -2 ইন্টু টি এর ভ্যালু হচ্ছে 30 স্কয়ার তাহলে দেখো তো কত হয় 1800 প্লাসে মাইনাসে মাইনাস এই দুই কাটা 30 স্কয়ারে 900, 30 স্কয়ারে কত হয় 900, তাহলে 1800 তো 900 গেলে 900 মিটার। তাহলে এই 2 নম্বর যে গাড়িটা আছে ওই গাড়িটা কতটুকু দূরত্ব অতিক্রম করছে 30 সেকেন্ডে 900 মিটার, আর 1 নম্বর গাড়িটা 800 মিটার। তাহলে কে বেশি দূরত্ব অতিক্রম করে 2 নম্বর গাড়িটা বেশি দূরত্ব অতিক্রম করে। কত বেশি 900 আর 800 মানে 100 মিটার বেশি। আই হোপ এটা তোমাকে বুঝাইতে পারছি। এখন বলছে গড় বেগ, এই দেখো গড় বেগ মানে হচ্ছে সম্পূর্ণ দূরত্ব ভাগ হচ্ছে সময়। এই গাড়িটার সম্পূর্ণ দূরত্ব বের করবা। এই যে আমরা এই পর্যন্ত পাইছিলাম কত 400 মিটার, আগের অঙ্কে এই পর্যন্ত পাইছিলাম 400 মিটার, আর এইটার বের করবা এস ইজ ইকুয়াল টু ভিটি। ভি কত ভি হচ্ছে 40 আর টি এই পর্যন্ত সময় কত 20, 40 থেকে 20 মানে 4 দুগুণে 8, 800 মিটার। তাহলে মোট কত 400 আর 800 মানে 1200 মিটার। মোট হচ্ছে 1200 মিটার যায়। কত সময়ে যায় 0 থেকে 40 মানে 40 সেকেন্ডে। তাহলে এটা হচ্ছে গড় বেগ সমান এস বাই টি। এস হচ্ছে 1200 আর টি হচ্ছে 40, তাহলে আনসার কত 30 মিটার পার সেকেন্ড। দেখো কি 30 মিটার পার সেকেন্ড বলছে। সর্বোচ্চ বেগের সমান হবে কি, তার সর্বোচ্চ বেগ ছিল তো 40 কিন্তু তার গড় বেগ কত 30, তাহলে সর্বোচ্চ বেগের সমান হবে না, সর্বোচ্চ বেগের চেয়ে কম হবে। আচ্ছা পরে এটা দেখো একত্রিত দুই সাইকেলের গড় বেগ সেম অঙ্ক আগে মোট দূরত্ব ভাগ সময়, এটা হচ্ছে গড় বেগ, এটা কি তার গড় বেগ। দেখো মোট দূরত্ব কিভাবে বের করবা, এইটুকু অংশ ত্বরণে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, এইটুকু অংশ সমবেগে এস ইজ ইকুয়াল টু বিটি, এইটুকু অংশ আবার সমবেগে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। এই তিনটা যোগ করে দিবা, যোগ করে যে মোট দূরত্বটা আসবে ওই মোট দূরত্বরে কি দিয়ে ভাগ করবা। দেখো টোটাল টাইম কত, টোটাল টাইম হচ্ছে এই যে পুরোটা বসাই দিবা, ভাগ করে দিবা, তাহলে আনসার চলে আসবে। পরেরটা দেখো লেখচিত্র 2 হচ্ছে সাইকেলের গতিবেগের বিভিন্ন অবস্থা বিশ্লেষণ করো। এই যে বিভিন্ন অবস্থা বিশ্লেষণ করা বলতে ত্বরণগুলো বের করা। কি বের করা, ত্বরণগুলো বের করা। কিভাবে বের করবা, এই যে এই অংশের ত্বরণ বের করবা। এই অংশের ত্বরণ কি হবে 0 হবে, কারণ সমবেগে ত্বরণ 0, আর এই অংশেও আরেকটা ত্বরণ থাকবে। এই দুইটা ত্বরণ বের করবা। এই যে প্রথম যে অঙ্কটা করালাম ত্বরণ বের করা, এই যে ত্বরণ বের করা তোমাকে এখানে শিখাইছি। তুমি দুই ভাবেই করতে পারো, এভাবেও করতে পারো, সূত্র দিয়েও করতে পারো, আবার তুমি চাইলে ঢালের সূত্র দিয়েও করতে পারো, আচ্ছা গড় বেগ নির্ণয় করো, এটা গেল, এটা পারছি। ত্বরণগুলো বের করো। এরপর হচ্ছে 6 সেকেন্ড আছে, এটা 6 সেকেন্ড না 6তম সেকেন্ড, তম সেকেন্ডের একটা সূত্র আছে, এটা একটু মনে রাখবা। st is equal to u minus half into half a into 2t minus 1, half a 2t minus 1, u minus half a 2t minus 1, এটা শুধু বসাবা। u কত দেখো 6তম সেকেন্ড, তাহলে u কত ছিল দেখো, গাড়িটা কত থেকে যাত্রা শুরু করছে এই যে এখান থেকে, তাহলে u হচ্ছে এখানে 8, কত 8 মাইনাস হাফ ইন্টু এ এর ভ্যালুটা আগে তোমার বের করে নিতে হবে। এ এর ভ্যালুটা
কারণ 6 সেকেন্ড কি এটুকুর মধ্যে পড়ে, তাহলে এটা এই অংশের মধ্যে আছে। এখানে a এর ভ্যালু বের করো, a = v - u / t। তাহলে v কত দেখো তো, এইটুকু অংশের জন্য তুমি যদি 6 সেকেন্ডের জন্য বের করতে পারো। দেখো এখান পর্যন্ত হইলে এটা হচ্ছে 12, অথবা তুমি এই পুরাটা বের করো, যেহেতু এখানে ক্লিয়ার না। দেখো এই পর্যন্ত এই পুরাটা বের করো, এই পুরাটাই তো সমবেগ, এখানেও যত ত্বরণ সমত্বরণ, এখানেও যত ত্বরণ, এখানেও তত ত্বরণ, এখানেও তত ত্বরণ, প্রত্যেকটা পয়েন্টে ত্বরণ সমান, প্রত্যেকটা পয়েন্টে ঢাল সমান। তাহলে দেখো এখান থেকে আমরা শেষ বেগ পাই কত, 40 আর আদি বেগ 8। তাহলে 40 - 8 সময় কত, এখান থেকে একবারে এই পর্যন্ত, তাহলে 8 সেকেন্ড 32 4 ms ইনভার্স 2। তাহলে s এর ভ্যালু কত 4। তাহলে হাফ ইনটু 4 ইনটু 6তম সেকেন্ড, তাহলে 2 ইনটু 6 - 1, 2 ইনটু 6 - 1, 8 মাইনাস এটা কাটলে 2। তাহলে দেখো 2 আর হচ্ছে এখানে 6 দুগুণে 12 তে 1 গেলে 11, 11 দুগুণে 22, 11 দুগুণে 22। এরকম হলো কেন, এটা মাইনাসের আনসার চলে আসে। ও আচ্ছা, এটা সূত্র হচ্ছে প্লাস s = u প্লাস হাফ a to t - 1, u প্লাস, তাহলে এটা কত হলো 30 মিটার। এই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। তাহলে সূত্রটা কি, s = u প্লাস, এটাকে আবার t বইলো না কেউ, এটা হচ্ছে s = u প্লাস হাফ a to t - 1। এই সূত্রটা একটু মনে রাখবা, s = u প্লাস হাফ a to t - 1। তাহলে তুমি তম সেকেন্ডের যত ম্যাথ আছে সব পারবা। এই যে এখানে আরো একটা বললাম, ষষ্ঠতম সেকেন্ডের, তম সেকেন্ড লিখতে হবে কিন্তু, তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। ষষ্ঠতম সেকেন্ডে, তম সেকেন্ড হইলে sts তম সেকেন্ড u প্লাস হাফ a to t - 1, হাফ a to t - 1। জাস্ট তোমার a এর ভ্যালুটা বের করতে হবে। দেখো আমি তোমাকে এই গ্রাফটা বিশ্লেষণ করে দেখাই। উপরের সময় 0 থেকে 5, 5 থেকে 10, 10 থেকে 15, 20, 25, 30, 35, ঠিক আছে, 5 করে সময় বাড়ছে। আর দেখো ব্যাগ কি আছে, ব্যাগ হচ্ছে এখান থেকে 10 বাড়ছে, আরো 10 বাড়ছে, আরো 10 বাড়ছে, এই পর্যন্ত হচ্ছে বাড়ছে। পরে দেখো এখানে আর বাড়ছে না, এটা হচ্ছে সমবেগ। এনে দেখো কমছে, তাহলে এইটুকু অংশ সমবেগ। আমি তোমাকে এটা মার্ক করে দেখাই, একদম মার্ক করে দেখাই, একদম যদি মার্ক করে দেখাই, দেখো এই পর্যন্ত হচ্ছে বেগ বাড়ছে, এই পর্যন্ত থেকে এই পর্যন্ত, এই ঘর পর্যন্ত বেগ বাড়ছে। তার মানে বেগ বাড়া মানে কি, ত্বরণ। বেগ বাড়া মানে কি, ত্বরণ। এবং দেখো সমান হারে বাড়ছে, 10 বাড়ছে, 10 বাড়ছে, 10 বাড়ছে, তাহলে এই জন্য আমরা এটাকে বলবো সমত্বরণ। কি ত্বরণ, সমত্বরণ। সম হারে বেগ বৃদ্ধি পাইছে মানে সমত্বরণ। এরপরে দেখো এখানেও 30, এখানেও 30, তার মানে এই অংশটাতে বেগ সমান, এই অংশটা কি বেগ, এই অংশটাতে বেগ সমান, এখানেও 30, এখানেও 30। তাহলে বেগ যদি সমান হয় তাহলে এটাকে আমরা বলবো সমবেগ, সমবেগ। পরের অংশটাতে দেখো, পরে এই অংশটাতে দেখো 30 থেকে হয়েছে 20, 20 থেকে 10, 10 থেকে 0, তার মানে বেগ কমছে, কমছে মানে মন্দন। এখন দেখো সমহারে কমছে, 10 করে 10 করে কমছে, তাহলে এটা হচ্ছে সমমন্দন। 3টা ধাপ আছে। এখন যদি তুমি টোটাল সরণটা বের করতে চাই, আমি এইটার মধ্যে সব দেখাই দিই। টোটাল সরণটা বের করতে চাইলে এই সমতরণে s বের করবা, ut প্লাস হাফ এটি স্কোয়ার। সমবেগে s = vt, সমমন্দরে s = ut মাইনাস হাফ a t স্কোয়ার, সমমন্দরে ut মাইনাস হাফ a t স্কোয়ার। এই সূত্র 3টা তুমি অ্যাপ্লাই করতে পারলেই তোমার টোটাল অ্যান্সার চলে আসবে, এখানে আর কোনো সমস্যা নেই, ঠিক আছে। এখন বলছে ষষ্ঠতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। তাহলে যে সূত্র হচ্ছে sts = u প্লাস হাফ a to t - 1। তাহলে সেক্ষেত্রে তোমার ত্বরণটা বের করতে হবে। ত্বরণ কতটুকু অংশে ত্বরণ আছে, এই যে ত্বরণ আছে এইটুকু অংশে, তাহলে এইটুকু অংশের ত্বরণটা বের করো। আদি বেগ 0, শেষ বেগ 30, সময় হচ্ছে 15। তাহলে a = v - u / t। v কত, v হচ্ছে 30, 30 বিয়োগ আদি বেগ হচ্ছে 0, আর সময় হচ্ছে 0 থেকে 30 মানে 30, তাহলে 1 ms ইনভার্স 2। তাহলে এটা হচ্ছে 1। আদি বেগ 0 প্লাস হাফ ইনটু এর ভ্যালু 1 ইনটু 2 ইনটু 6 বিয়োগ 1, যেহেতু ষষ্ঠ সেকেন্ড তাহলে 6। তাহলে কত হয় 0 প্লাস হাফ ইনটু 6 দুগুণে 12, 12 থেকে লাগে 11, 11টা দিয়ে ভাগ করলে 5.5 মিটার, 5.5 মিটার। আই হোপ তোমাকে এটা আমি বুঝাইতে পারছি। এরপরে দেখো ত্বরণ বনাম সময় লেখচিত্র, এটা খুব ইন্টারেস্টিং। ত্বরণ বনাম সময়, দেখো এইটুকু অংশ হচ্ছে ত্বরণ হয়েছে, মানে পজিটিভ ত্বরণ। ত্বরণটা কেমন হয়েছে, পজিটিভে। এইটুকু অংশে দেখো ত্বরণ নেই, এই যে এইটুকু অংশে কি ত্বরণ নেই, v = 0। আমি তুমি ত্বরণগুলো বের করতে পারবো, আমি বিশ্বাস রাখি ত্বরণগুলো বের করতে পারবা। আর এইটুকু অংশ কি হয়েছে, মন্দন। এইটুকু অংশ কি হয়েছে, মন্দন, মানে নেগেটিভ। তাহলে সেক্ষেত্রে তোমার মনে করো আমি ধরলাম
যে এটা কত হয়েছিল 1, এটা কত হয়েছিল 1, আর এটা কত 0, এটা হবে -1। আনসার মিলায় দেখো, এটা হবে -1, কারণ এটা যেহেতু +1 হয়েছে তাহলে ওইটা হবে -1। এখন বলছে সময় বনাম ত্বরণ, ত্বরণ বনাম সময়, তাহলে তোমার x অক্ষ y অক্ষ, ঠিক আছে, এটা x অক্ষ, এটা y অক্ষ। এখন দেখো তো সময়কে কোন অক্ষে নিতে হবে সব সময়, x অক্ষে, আর ত্বরণকে নিতে হবে y অক্ষে। এখন দেখো প্রথম ত্বরণটা +1, তাহলে এরকম 1 2 3, আর প্রথম ত্বরণটা +1 কত সেকেন্ড পর্যন্ত, 15 সেকেন্ড পর্যন্ত। তাহলে এদিকে তুমি নাও 5, এটা 0, এটা 5, এটা 10, এটা 15, এটা 20, কত সময় পর্যন্ত আছে, 30 35 পর্যন্ত আছে একদম। তাহলে এটাকে একটু বড় করে লিখি, 20 25 30 35, এটা হচ্ছে আমাদের x অক্ষ, ঠিক আছে। এখন দেখো এই +1 ত্বরণটা কত পর্যন্ত ছিল, এটা অন্য কালি দিয়ে লিখি। +1 ত্বরণটা কত সময় পর্যন্ত আছে, এটা হচ্ছে 15 সেকেন্ড পর্যন্ত ব্যাক বাড়ছে, তাহলে 15 পর্যন্ত, এই যে 15 পর্যন্ত +1, 15 পর্যন্ত হচ্ছে +1। পরে দেখো 15 এর পরে যে 15 থেকে 20, 20 থেকে 25, 15 থেকে 20, এই সময়টাতে 30ই আছে, এই সময়টাতে কত আছে, এই সময়টাতে হচ্ছে ত্বরণ 0, তাহলে 15 থেকে 20 এই সময়টাতে ত্বরণ 0, এই যে 0 0, ঠিক আছে, এখানে 0 না 0। পরে হচ্ছে 25 থেকে 35, সরি 20 থেকে 25 কমছে কমছে কমছে, তাহলে সমবন্ধন, বন্ধন দেখো তো -1, তাহলে 20 থেকে একদম 35 পর্যন্ত হচ্ছে -1, এই যে এদিকে -1 -2 -3, তাহলে এটা হচ্ছে -1 কত থেকে, এই 20 থেকে একদম 30 পর্যন্ত হচ্ছে এটা -1। এই সবগুলোকে জাস্ট মিশিয়ে দাও এরকম এরকম, তাহলে হয়ে গেল ত্বরণ বনাম সময় লেখচিত্র। ত্বরণ বনাম সময় লেখচিত্র সব সময় এরকম হয়, এটার চেহারা সব সময় দেখবে যে এরকম হয়, সব সময় দেখবে এরকম চেহারা হবে। ত্বরণ বনাম সময় লেখচিত্র কি হবে, উপরেও থাকবে নিচেও থাকবে। তো এই ছিল আমাদের গতি অধ্যায়ের সম্পূর্ণ আলোচনা। এটা যদি তুমি করো ইনশাল্লাহ এর বাইরে তোমার এসএসসি বলো বা কলেজ ভর্তি বলো, পরবর্তীতে কোথাও এর চেয়ে বেশি কিছু লাগবে না। আর গ্রাফে আমি তোমাদেরকে একবারে ইন্টারমিডিয়েট পর্যন্ত যতটুকু বেসিক দরকার লাগে সব দিয়ে দিছি, এর বাইরে গ্রাফে তুমি কখনোই আটকাবা না ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।